অপরচুনিটি নিয়ে কানাডাতে স্পেশালি সবাই একটু কনফিউজড থাকে যে কানাডাতে আসবে কি আসবে না, বিকজ মেডিকেল সেক্টরে ক্যারিয়ার করাটা কানাডাতে একটু টাফ। তো এই ব্যাপারটা নিয়ে আসলে একটু ব্রিফ ডিসকাশন করব আজকে। আমি আসলে 3টা সেশনে আজকে একটু কথা বলবো ব্রিফলি, এবং চেষ্টা করব উইদিন দিস ব্রিফ ডিসক্রিপশন আমি যতটুকু পারি হচ্ছে ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করার জন্যে। সো আমার ফার্স্ট সেগমেন্টে 15 to 20 মিনিটস থাকবে হচ্ছে ক্যারিয়ার রিলেটেড কিছু কথাবার্তা, তারপর থাকবে ওয়াই টু চুজ ক্যানাডা, ক্যানাডাই কেন। লাস্ট সেগমেন্টে চেষ্টা করব কিছু প্রশ্নের উত্তর দিতে, কমেন্টে যে ধরনের প্রশ্ন আসবে সেগুলোর আনসার দিতে। তো শুরু করা যাক। আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশানে গুগলের যে সার্চ হিস্ট্রি, এই হিস্ট্রি অনুসারে সবাই সবচেয়ে বেশি পরিমাণে সার্চেবল কান্ট্রি কিন্তু আসলে কানাডা, ডিউ টু ইমিগ্রেশন অ্যান্ড স্টাডি অ্যান্ড আদার প্রসিডিউর। কানাডা একটা মোস্ট পিসফুল কান্ট্রি ইন টু দ্য ওয়ার্ল্ড। আপনি যদি গত প্রায় 4-5 বছরের টিভি মিডিয়া, প্রেস মিডিয়াতে যদি একটু ঘাটাঘাটি করেন, ইউল নেভার ফাইন্ড এনি কাইন্ডস অফ বিগ ভায়োলেন্স হ্যাপেনিং ইন টু দ্য কানাডা ফর দ্য লাস্ট 3 to 4 years, ইভেন দো বিফোর। তো নানাবিধ কারণে ফর এ বেটার লাইফ, ফর এ বেটার অপরচুনিটি, ফর এ বেটার ফিউচার, মানুষ আসলে মানে কানাডাতে ইমিগ্রেন্ট হয়ে আসার ব্যাপারে একটু বেশি পরিমাণে হচ্ছে আগ্রহী থাকে। কিন্তু স্পেশালি দ্য মেডিকেল সোসাইটির স্টুডেন্টরা বাংলাদেশে বসে আসলে এটা জানা খুবই অসম্ভব যে কীভাবে হচ্ছে কানাডাতে আমরা আমাদের মেডিকেল সেক্টরে ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারি। এই কারণেই অনেকে কিন্তু মানে আসতে গিয়েও আসতে চায় না, এটা একটা ড্রব্যাক। সেকেন্ড হচ্ছে, যখন দেশে বসে অনেক ওয়েবসাইট ঘাটাঘাটি করা হয়, অনেক বেশি পরিমাণে ব্রাউজিং করে কানাডাতে ক্যারিয়ার রিলেটেড ব্যাপারগুলো সার্চ করা হয়, তখন আসলে এতটা ইনফরমেটিভ কোনো কিছু কেউ পায় না। Even though what I'm gonna tell today is my achievement for the last 3 years. গত 3 বছর ধরে হচ্ছে আমি নিজে যখন আমার নিজের ক্যারিয়ার রিলেটেড ব্যাপারে বিভিন্ন জায়গায় ঘুরেছি, গিয়েছি, বিভিন্ন স্টুডেন্ট কাউন্সিলের সাথে কথা বলেছি, এইভাবেই কিন্তু আসলে ব্যাপারগুলো জানতে পেরেছি, যেটা হয়তো মানে অনলাইনে সবসময় সব রিসোর্সেস অ্যাভেলেবেল থাকে না। স্টিল দেন আই এম গোনা ট্রাই টুডে টু গিভ অ্যান অ্যাকুরেট ইনফরমেশন অ্যান্ড give the information regarding the communicating with the different institution of Canada to build up the career in the medical background. প্রথমে একটা কথা বলে নিই, আমরা যারা ডাক্তার হই তাদের প্রত্যেকেরই কিন্তু আসলে স্বপ্ন থাকে যে আমরা হচ্ছে ক্লিনিশিয়ান হব। উই গোনা বি দ্য ক্লিনিশিয়ান, দ্যাট ইজ আওয়ার ড্রিম ফার্স্ট। তো ক্লিনিশিয়ান হওয়ার এই যে ব্যাপারটা, যে ক্লিনিশিয়ান আমরা হতে চাচ্ছি, এজন্য কানাডাতে ডক্টরস অফ মেডিসিন বা এমডি যেটাকে বলি আমরা, এমডি হচ্ছে কানাডাতে রেসিডেন্সি হচ্ছে ক্লিনিশিয়ান হওয়ার ফার্স্ট স্টেপ। বাংলাদেশে এমবিবিএস যেরকম গ্র্যাজুয়েশন, কানাডাতে এমডিকে কনসিডার করা হয় মেডিকেল সেক্টরের গ্র্যাজুয়েশন হিসেবে। সো ইটস এ হার্ড ট্র্যাক টু ওয়াক, রিয়েলি হার্ড ট্র্যাক টু ওয়াক। বাট ইন কম্পেয়ার টু বাংলাদেশ আমি যদি বলতে চাই, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটেও কিন্তু মেডিকেল ক্যারিয়ার করাটা ইটস নট দ্যাট ইজি। আফটার কমপ্লিশন অফ গ্র্যাজুয়েশন সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে যে কোনো একটা ইনস্টিটিউশনে অনারারি ট্রেনিংয়ে ঢুকে যাই, পাশাপাশি পড়াশোনাটা কন্টিনিউ করি, এবং পড়াশোনার পাশাপাশি যে কাজটা করি সেটা হচ্ছে আমরা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য প্রিপারেশন নিতে থাকি। এবং আফটার গেটিং দ্য চান্স ইন টু দ্য পোস্ট গ্র্যাজুয়েশন, কমপ্লিশন অফ ট্রেনিং, কমপ্লিশন অফ এভরিথিং, হোয়েন উই অ্যাপিয়ার ইন টু দ্য ফাইনাল এক্সামিনেশন, দ্যাট উই ডোন্ট ইভেন নো দ্যাট হোয়েন উই গোনা পাস। এই ব্যাপারটা যে 2 বা 3 বার হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষা দেওয়ার পরে, 3-4 বার হচ্ছে রেফার্ড হওয়ার পরে, তারপরে হয়তো পাশ করে গেল, পাশ করে যাওয়ার পরেও একটা বিশাল কম্পিটিটিভ ফিল্ড, যেখানে হয়তো অনেক স্পেশালিস্ট আছেন, কোথায় জব করবেন, কোথায় কাজ করবেন। সো যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, তাহলে কিন্তু বাংলাদেশের জার্নিটাও কিন্তু সহজ না। সো হোয়াই নট আউটসাইড অফ বাংলাদেশ, বাংলাদেশের বাইরে না কেন? এটা হচ্ছে আমার খুব সিম্পল একটা মানে লজিক, যে আমি বাইরের একটা কান্ট্রিতে ক্লিনিশিয়ান হিসেবে নিজের ক্যারিয়ারটা এস্টাবলিশ করব, তো ওটা অনেক কঠিন বলে আমি পিছিয়ে যাচ্ছি। ইটস বেটার টু মুভ ফরওয়ার্ড। অন টপ অফ দ্যাট ইউ গোনা গেট অ্যাভেল লাইক সোশ্যাল সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড ডেফিনেটলি ওয়েল ডেভেলপ লাইফ। সো সব মিলিয়ে আসলে যেটা বলতে চাচ্ছি, যে যাদের এখনও পর্যন্ত মেডিকেল স্টুডেন্ট অথবা হচ্ছে ইন্টার্নশিপ কমপ্লিট করেছেন, অথবা ইন্টার্নশিপে আছেন, অথবা হচ্ছে মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন, অ্যান্ড ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট লাইক টু এস্টাবলিশ ইউর ক্যারিয়ার ইন টু এ ডিফারেন্ট কান্ট্রি অর ইন ইউরোপিয়ান কান্ট্রি, কানাডা বেসিক্যালি তাদের জন্য খুব একটা খারাপ না, কারণ কানাডা লিভিংয়ের জন্য সেকেন্ড বেস্ট কান্ট্রিজ থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড। যাই হোক, প্রসঙ্গে চলে আসি। আমাদের দেশের এমবিবিএসটা আসলে বেসিক্যালি মানে কানাডাতে অ্যাকসেপ্টেড না।
অর্থাৎ আপনি এমবিবিএস কমপ্লিট করার পরে কানাডাতে এসে যদি বলেন যে আমি বাংলাদেশের একজন মেডিকেল গ্র্যাজুয়েট, ইউ ক্যান বি কনসিডার্ড অ্যাজ এন ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট, বাট নাথিং মোর দ্যান দ্যাট। এখন এখানে আমি আসলে ক্যারিয়ার রিলেটেড ডেমনস্ট্রেশনে একটু ভাগ করে নিই, যখনই কথা বলি বা যার সাথেই কথা বলি একটু ভাগ করে নিই ব্যাপারগুলো ক্লিনিক্যাল এবং প্রি ক্লিনিক্যাল। তো ক্লিনিক্যালটা আমি একটু পরে আসছি, আমি প্রি ক্লিনিক্যাল দিয়েই শুরু করতে চাচ্ছি। প্রি ক্লিনিক্যালে দ্য মোস্ট কমনেস্ট ক্যারিয়ার অপরচুনিটি ইন ক্যানাডা ইজ ডিপ্লোমা। ডিপ্লোমা বেসিক্যালি দুই ধরনের হয় এখানে, একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট ডিপ্লোমা আর একটা হচ্ছে গ্র্যাজুয়েট ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা। তো কোর্স ডিউরেশনও থাকে এরকম, একটা হচ্ছে 1 ইয়ার আর একটা হচ্ছে 2 ইয়ার্স। সো 1 ইয়ার্স যে হচ্ছে কোর্সগুলো সেগুলোর মাঝখানে খুব ভালো একটা কোর্স যেটা বেসিক্যালি রিসার্চ ফিল্ড রিলেটেড, অ্যাপ্লাইড ক্লিনিক্যাল রিসার্চ। আই হ্যাভ বিন কমপ্লিটেড দ্য ডিপ্লোমা অফ অ্যাপ্লাইড ক্লিনিক্যাল রিসার্চ ফ্রম অক্সফোর্ড কলেজ অফ ক্যানাডা। এটা খুবই ভালো একটা সাবজেক্ট। এই সাবজেক্টে মোস্টলি বাংলাদেশের অনেক স্টুডেন্টরা, স্পেশালি মেডিকেল গ্র্যাজুয়েট যারা কানাডাতে ইমিগ্রেন্ট হয়ে এসেছেন অথবা কানাডাতে স্টুডেন্ট ভিসায় পড়তে এসেছেন, তারা এটাকে চুজ করে। এবং দ্য অপরচুনিটি টু ওয়ার্ক ইন টু লাইক উইথ দ্য পাবলিক হেলথ প্রফেশনাল, উইথ দ্য সিটি অফ টরন্টো, আমি যে সিটিতে থাকি টরন্টো, সেটার পাবলিক হেলথের সাথে অথবা ডিফারেন্ট সিটির পাবলিক হেলথের সাথেও আপনি কাজ করতে পারবেন। পাশাপাশি রিসার্চ রিলেটেড ডাটা অ্যানালাইসিস, ডাটা কালেকশন, রিসার্চ রিলেটেড যে কোনো টপিক্স নিয়ে আপনি যে কোনো একটা ইনস্টিটিউশনে কাজ করতে পারবেন। সো এটার ক্যারিয়ার অপরচুনিটি অনেক হাই এবং ভালো। পাশাপাশি আপনি ডিরেক্টলি ইউ ক্যান বি ইনভলভড ইন টু এনি হসপিটাল অ্যাজ এ ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এবং সেখানে আপনি কাজ করতে পারবেন। এছাড়াও বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেমন মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন, ডেন্টিস্ট্রিতে। আসলে ডেন্টিস্ট্রি সম্পর্কে আমার নলেজটা একটু কম, বিকজ আমি ডেন্টিস্ট্রি নিয়ে আসলে কখনো ওরকমভাবে ঘাটাঘাটি করি নাই, যেহেতু আই এম নট এ ডেন্টিস্ট। বাট রাইট নাও আই এম জাস্ট ট্রাইং টু ফাইন্ড আউট সাম ওয়েজ দ্যাট আই ক্যান ফাইন্ড আউট দ্য ক্যারিয়ার অপরচুনিটিস রিগার্ডিং দ্য ডেন্টিস্ট্রি অলসো। সো যদি ডেন্টাল কোনো ডাক্তার আমার লাইভ দেখে থাকেন বা দেখছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি ডেন্টিস্ট্রি নিয়ে আজকে খুব বেশি পরিমাণে বলতে পারবো না। খুব ভালো কিছু সাবজেক্টের মধ্যে ডিপ্লোমা করা যেতে পারে আর্লি চাইল্ডহুড কেয়ার, স্পেশালি পেডিয়াট্রিশিয়ান যারা বাংলাদেশে যারা শিশু বিশেষজ্ঞ হিসেবে নিজেদের ক্যারিয়ার করতে চাচ্ছেন, অথবা হচ্ছে বাংলাদেশে অলরেডি ডিপ্লোমা চাইল্ড হেলথ করে ফেলেছেন, এখন স্পেশালিস্ট হিসেবে হচ্ছে প্র্যাকটিস করছেন, ইভেন ইউ আর থিঙ্কিং অ্যাবাউট টু কাম ইন টু ক্যানাডা, তারা আসলে এই আর্লি চাইল্ডহুড কেয়ারের উপর আপনি ডিপ্লোমা করতে পারেন। এবং পাশাপাশি এটা থেকেও আপনি যে কোনো একটা হসপিটালে, রিহ্যাব সেন্টারে এবং বাচ্চাদের স্পেশাল কেয়ার সেন্টারগুলোতে কাজ করতে পারবেন। রিসেন্টলি ওয়ান অফ দ্য ইমার্জিং সাবজেক্ট থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড, স্পেশালি দ্য ইউরোপিয়ান কান্ট্রি, হচ্ছে অটিজম অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স। আমরা জানি যে আমেরিকা, কানাডাতে নর্মাল ডেলিভারি ফ্রিকোয়েন্সিটা একটু বেশি। নর্মাল ডেলিভারি যদি প্রলং লেবার হয় এবং যদি হচ্ছে বাচ্চার মানে ইন্ট্রা ইউটেরাইন যদি কোনো কমপ্লিকেশন হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দ্য রেট অফ সেরিব্রাল পলসি বেবিজ ইজ অলসো হাই। ইউরোপ, আমেরিকা, কানাডাতে এইসব জায়গাগুলোতে সেরিব্রাল পলসির অনেক পেশেন্ট পাওয়া যায়, এই জন্য ওদের স্পেশাল কেয়ারের জন্য অনেক স্পেশালাইজড সেন্টার এখানে অ্যাভেলেবল। পাশাপাশি স্পিচ থেরাপি, রিহ্যাব থেরাপি, অটিজমের জন্য স্পেশালি এগুলো খুব অ্যাভেলেবল। সো অটিজম অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্সের উপর যদি কেউ ডিপ্লোমা করে, তার কাজের ফিল্ডটা কিন্তু অনেক বেশি ক্যানাডাতে। এবার আসি হচ্ছে চেস্ট রিলেটেড কিছু কথাবার্তায়। যেমন অনেকেই বাংলাদেশের রেসপিরেটরি মেডিসিনে হয়তো পোস্ট গ্রাজুয়েশন করে স্পেশালিস্ট হিসেবে জব করছেন, কিংবা অনেকেরই মানে ড্রিম আছে যে আমি হয়তো গোয়িং ফরওয়ার্ড রেসপিরেটরি স্পেশালিস্ট হব, অথবা কার্ডিওভাস্কুলার সার্জন অথবা কার্ডিওভাস্কুলার মেডিসিন স্পেশালিস্ট হব। তাদের ক্ষেত্রে খুব ভালো দুইটা সাবজেক্ট হচ্ছে, একটা হচ্ছে রেসপিরেটরি থেরাপিস্ট। রেসপিরেটরি থেরাপিস্ট যারা, তারা ইচ্ছে করলে পরবর্তীতে অ্যানেস্থেশিয়াতে সুইচ করতে পারেন ডিপ্লোমা নিয়ে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই দুইটা সাবজেক্টই কিন্তু স্পেশালি জেরিয়াট্রিক পেশেন্টদের ক্ষেত্রে, অর্থাৎ যতগুলো ওল্ড হোম আছে প্রত্যেকটা ওল্ড হোমে কিন্তু একজন রিনাউন্ড রেসপিরেটরি থেরাপিস্ট থাকেন, যারা পেশেন্টদেরকে বিভিন্ন ধরনের হচ্ছে সেবা দিয়ে থাকেন, ডিরেক্টলি ইনভলভ উইথ ডিলিং উইথ দ্য পেশেন্ট। আর কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে যারা হচ্ছে হার্ট রিলেটেড স্পেশালাইজেশনে আছেন, অর্থাৎ কার্ডিওভাস্কুলার সার্জন যারা, তারা অনেক সময় হতাশ হয়ে যান। ইভেন যারা কার্ডিওলজিস্ট অর্থাৎ কার্ডিয়াক মেডিসিন নিয়ে যারা ডিল করেন, তারাও দেখা যায় যে অনেক সময় হতাশ হয়ে যান যে হোয়াট আই এম গোনা ডু আফটার আই এম গোয়িং টু ক্যানাডা। সো এই ব্যাপারটা থেকে বলতে হয় যে কার্ডিওভাস্কুলার প্রোগ্রাম, আমি এখন যে প্রোগ্রামগুলো বলছি প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট প্রোগ্রাম বা ডিপ্লোমা রিলেটেড প্রোগ্রাম। ইটস নট লাইক দ্যাট এমডি অর সামথিং লাইক দ্যাট। স্টিল ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু ওয়ার্ক এজ এ ক্লিনিশিয়ান, ক্লিনিক্যাল ফিল্ডে কাজ করার আপনার হচ্ছে একটা সুযোগ তৈরি হয়। এর মধ্যে কার্ডিওভাস্কুলার প্রোগ্রামটা
এটা তিনটা ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে টেকনোলজি, একটা পারফিউশন, আর এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার আল্ট্রাসোনোগ্রাফি। অর্থাৎ ইউ ক্যান বি sonologist রিগার্ডিং দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম, ইউ ক্যান বি কার্ডিওভাস্কুলার টেকনোলজিস্ট লাইক কার্ডিওভাস্কুলার টেকনোলজিস্টের কাজটা কানাডাতে কি বেসিক্যালি ওরা ইকুইপমেন্ট ডিল করে, পাশাপাশি পেশেন্ট কেয়ারের সাথে ডিরেক্টলি ইনভলভ থাকে। অন টপ অফ দ্যাট এনি পেশেন্ট সাফারিং উইথ দ্য কার্ডিওভাস্কুলার ডিজিজ তাদেরও স্পেশালাইজড কিছু রিহাব সেন্টার আছে কানাডাতে, ওগুলোতে তারা কাজ করতে পারে। আর পারফিউশনের যে ব্যাপারটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি বাংলাদেশের কার্ডিওলজিস্টদের জন্য, কার্ডিয়াক সার্জনদের জন্য সবচেয়ে বেশি হোপফুল একটা সাবজেক্ট। উইদিন শর্ট টাইমের মধ্যে আপনি ক্যারিয়ার করতে পারছেন, অ্যান্ড ইউ গোনা ডিল উইথ দ্য পেশেন্ট ডিরেক্টলি ইন টু দ্য অপারেশন থিয়েটার ডিউরিং দ্য বাইপাস সার্জারি অপারেশন। বাইপাস সার্জারির সময় ওনারা সরাসরি অ্যাসিস্ট করতে পারেন ক্যানাডার রিনোন কার্ডিওলজিস্টের সাথে। অন টপ অফ দ্যাট দে ক্যান টাচ দ্য পেশেন্ট, দে ক্যান ইনভেট দ্য পেশেন্ট, দে ক্যান ওয়ার্ক অন দ্য পেশেন্ট। এখন এই যে ডিপ্লোমা রিলেটেড ইনফরমেশনগুলো, এগুলো আপনি কোথায় পাবেন? যেমন আমি যে প্রভিন্সটাতে বসবাস করি এটার নাম হচ্ছে ওন্টারিও, কানাডার একটা প্রভিন্স। কানাডার টোটাল 13টা প্রভিন্স আছে, এর মধ্যে ওন্টারিও ওয়ান অফ দ্য বিগেস্ট প্রভিন্স এবং খুব ডেভেলপড একটা প্রভিন্স। ontario colleges ডট ca, CA মিনস ক্যানাডা, ontario colleges ডট ca আপনারা যদি এই সাইটটাতে লগ ইন করেন, এখানে হেলথ সায়েন্স রিলেটেড, হেলথ অ্যান্ড মেডিকেল, হেলথ অ্যান্ড ফিটনেস অথবা হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার যে কোনো একটা কিওয়ার্ড লিখে আপনি যদি সার্চ দেন, ইউ উইল ফাইন্ড দ্য নেমস অফ ডিফারেন্ট কলেজেস অ্যান্ড ইনস্টিটিউশন অফ ক্যানাডা, যেগুলো হচ্ছে এই সার্টিফিকেট প্রোগ্রামগুলো প্রোভাইড করে থাকে। এখন এই ডিপ্লোমা কমপ্লিট করার পরে যেগুলো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, ওগুলো বাদে যেগুলো আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা, এগুলো কমপ্লিট করার পরে আপনি যে ইকুইভ্যালেন্সিটা কানাডাতে পাবেন সেটা হচ্ছে ওন্টারিও সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা ইকুইভ্যালেন্সি। এই ওন্টারিও সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা ইকুইভ্যালেন্সি গানা গিভ ইউ অ্যানাদার অপরচুনিটি টু স্টেপ ফরওয়ার্ড। এরপরে আপনি ক্লিনিশিয়ান হবেন, নাকি হচ্ছে আপনি অন্য কোনো সাবজেক্টে যাবেন, অথবা আপনি জবে কনফাইন্ড থাকবেন, এই ব্যাপারগুলোতে আপনাকে আরও এক স্টেপ আগিয়ে দেবে। সেকেন্ড ওয়ান ইজ ক্লিনিক্যাল। আসলে ক্লিনিক্যালের ক্ষেত্রে যেটা বললাম যে এমডি হচ্ছে কনসিডার্ড অ্যাজ এ গ্র্যাজুয়েশন হেয়ার। এখানে এমডি কোর্সে চান্স পাওয়ার যে ব্যাপারটা, এটা প্রথমত হচ্ছে কানাডাতে, টোটাল কানাডাতে এমডির আসন সংখ্যা বলতে গেলে 3,500-এর মতো। এই 3,500-এর মধ্যে অলমোস্ট 2,700-800 এরকম প্রায় মানে কানাডিয়ান যারা সিটিজেন, বাইবোন সিটিজেন এখানকার, নো ম্যাটার হোয়াট ন্যাশনালিটি, মানে যদি বাংলাদেশের যেমন আমার বাচ্চা কাচ্চারা ওরা এখানে বাইবোন সিটিজেন, অথবা ফার্স্ট জেনারেশন আসলো, সেকেন্ড জেনারেশন কানাডাতেই বাইবোন সিটিজেন, এই টাইপের যারা আছে তারাই মোটামুটি মানে এই প্রায় 2700 থেকে 2800 সিট ওনারাই নিয়ে নেয়। বাকি যে 600 থেকে 700 সিট থাকে, ওই সিটটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট যারা। আচ্ছা, একটা কথা বলে নিই, পার্মানেন্ট রেসিডেন্স হচ্ছে ইকুইভ্যালেন্ট টু সিটিজেনশিপ, অর্থাৎ আপনার ন্যাশনালিটি ডিফারেন্ট কান্ট্রি, বাট ইউ গট এ কার্ড যেটা হচ্ছে আপনাকে বলছে যে আপনি কানাডাতে পার্মানেন্টলি রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন, এবং ওই কার্ডটা আদার দেন পাসপোর্ট ছাড়া, ক্যানাডিয়ান পাসপোর্ট ছাড়া, ওই কার্ডটাই কিন্তু হচ্ছে আপনার সিটিজেনশিপের মানে প্রুফ, এবং ওটা থেকে আপনি সিটিজেনশিপের সমস্ত ফ্যাসিলিটিস অ্যাভেল করতে পারবেন। যেটা আমরা ইউএসএতে বলি গ্রিন কার্ড, সেটাই কানাডাতে বলে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড। তো পার্মানেন্ট রেসিডেন্সি এবং যারা পেয়েছে, পার্মানেন্ট রেসিডেন্ট কোনো স্টুডেন্ট যদি চায় তারা ইচ্ছে করলে এমডিতে অ্যাডমিশন নিতে পারে। অন টপ অফ দ্যাট ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট যারা আউটসাইড অফ কানাডা থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন করছে, প্রায় 200-300 সিটের মধ্যে হচ্ছে তারা অ্যাপ্লিকেশন করে। বাট একটা রিকোয়ারমেন্টস ডেফিনেটলি এমডির ক্ষেত্রে কনসিডার হয়, সেটা হচ্ছে আপনাকে ডেফিনেটলি কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন হতে হবে টু গেট দ্য অ্যাডমিশন ইনটু দ্য এমডি প্রোগ্রাম। এমডি যে প্রসিডিউর, এমকেট, এমসিসিসি মানে হচ্ছে মেডিকেল কাউন্সিল অফ কানাডা, অনেক লম্বা একটা প্রসিডিউর, অলমোস্ট 1 or 2 ইয়ার্স যায় হচ্ছে শুধুমাত্র আপনার অ্যাডমিশন প্রসিডিউরের উপর বেসিস করে। এবং এমডি নিয়ে যদি আমি কথা বলা শুরু করি, আজকে আসলে আমি শেষ করতে পারবো না। শুধুমাত্র এমডি নিয়েই একটা সেশন আসলে করা উচিত। সো হোয়াট আই এম গোনা ডু, আই উইল ট্রাই টু মেক এ ভিডিও অন ডক্টরস অফ মেডিসিন, এবং আমি হয়তো সেটা ডক্টরস পরিবার এই গ্রুপটাতে হচ্ছে শেয়ার করব, যেন সবাই কানাডাতে রেসিডেন্সির ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপশন পায়। আজকে ইন জেনারেল যেহেতু সব কিছু বলতে চাচ্ছি, এখানে আসলে আমি শুধু এমডি নিয়ে কথা বললে এটা অনেক লম্বা হয়ে যাবে। তবে দেয়ার ইজ এ হোপ। একটা ব্যাপার কি, অনেকে আসলে এমডি তো নতুন একটা প্রসিডিউর, রাইট? আপনি কানাডায় আসলেন, বাই দ্য টাইম মেবি ইউর গ্র্যাজুয়েট অর ইউ অলরেডি কমপ্লিটেড দ্য পোস্ট গ্রাজুয়েশন ফ্রম বাংলাদেশ। সো এখন আপনি কানাডাতে আসার পরে পুনরায় সেই একই জার্নি আবার শুরু করা, এটা একটা ধৈর্যের ব্যাপার।
So what actually happened, a lot of people, they discouraged themselves not to get into these courses and trying to do something, trying to find out some alternative that they can practice as a clinician here. এইটার একটা আসলে হোপফুল অপশান আছে, এটা অনেকেই জানেন না, এটা ওয়েবসাইটেও এতটা অ্যাভেলেবল না, এবং ইউজুয়ালি কেউ আসলে বলেও না খুব একটা, মানে কেউ যদি ইনফরমেশন জানতে চায়। এই কোর্সটার নাম হচ্ছে CCPA, সার্টিফাইড কোর্স অন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্স। এই কোর্সটাতে, এটা ইউনিভার্সিটি প্রোভাইডেড গ্র্যাজুয়েশন ইকুইভ্যালেন্ট একটা কোর্স, 2 বছরের কোর্স এবং সার্টিফিকেট কোর্স। ইউ গট দ্য পারমিশন টু প্র্যাকটিস ইন এ ফ্যামিলি ফিজিশিয়ান ক্লিনিক, ইভেন ইন এ হসপিটাল অলসো অ্যাজ এ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্স, অ্যান্ড ইউ হ্যাভ দ্য পারমিশন টু প্রেসক্রাইব দ্য মেডিকেশন আপ টু এ সার্টেন লিমিট। এই যে একটা নির্দিষ্ট পরিমাণ ড্রাগের একটা লিমিট পর্যন্ত আপনি পেশেন্টের সাথে ডিল করা, প্রেসক্রাইব করা এবং প্র্যাকটিস করার এই অপশনটা আছে। 2 বছরের একটা কোর্স ইউনিভার্সিটি অফ টরন্টো প্রোভাইড করে হচ্ছে টরন্টোতে, এবং অন্যান্য প্রভিন্সে যতগুলো ইউনিভার্সিটি আছে, আলবার্টা, ভ্যানকুভার, ওগুলোতে আপনারা যদি নেটে সার্চ দেন আপনারা এই প্রোগ্রামটা পাবেন। এই প্রোগ্রামটা ইটস ভেরি এফেক্টিভ, এবং ওয়ান অফ দ্য ডক্টরস আই নো পার্সোনালি, ওনার নাম হচ্ছে ডক্টর সারোয়ার। উনি সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাস করা, আমি আসলে ব্যাচটা ভুলে গেছি, আমার খুব ক্লোজ। সারোয়ার ভাই স্পেশালি বাংলা কমিউনিটিতে যতগুলো ফ্যামিলি ফিজিশিয়ান ক্লিনিক আছে, টরন্টো ইউনিভার্সিটি থেকে CCPA কমপ্লিট করার পর থেকে উনি ওখানে প্র্যাকটিস করছেন। অ্যান্ড ডেফিনেটলি ইনফ্যাক্ট অনেক বাংলাদেশি ডাক্তাররা আছেন কানাডাতে, শুধুমাত্র অন্টারিও প্রভিন্সে না, ডিফারেন্ট প্রভিন্সে, যারা হচ্ছে খুব ভালোভাবে প্র্যাকটিস করছেন, এবং আলহামদুলিল্লাহ দে হ্যাভ কমপ্লিটেড নট অনলি দ্য ফ্যামিলি ফিজিশিয়ান কোর্স বাট অলসো লাইক স্পেশালাইজেশন অলসো। আপনি কানাডাতে প্রচুর বাঙালি ডাক্তার আছেন, যেটা খুব হোপফুল, এবং একজন রিনোন ডক্টর আছেন আমাদের টরন্টোতেই, ওনার নাম হচ্ছে ডক্টর আরিফ, অনেক সিনিয়র, প্রায় 25-30 বছর আগে উনি কানাডা চলে আসছিলেন। তো এনিওয়ে, এমডির ব্যাপারে সেশনটা আজকে আসলে আমি ডিটেলস বলতে যাব না, বিকজ এমডির ব্যাপারে আমি হচ্ছে ডিটেলস যদি বলতে চাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে অনেক লম্বা সময় নিয়ে নেবে। ডিপ্লোমার ব্যাপারটা আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি, এবং আই এম গোনা রিপিট এগেইন, ontariocolleges.ca এই ওয়েবসাইটে যদি আপনারা ঢুকতে পারেন বাংলাদেশ থেকে, তাহলে আপনারা এই প্রত্যেকটা রিনোন্ড কলেজ, ইনক্লুডিং দ্য রেটিংস অলসো, রেটিংসগুলোও আসবে, এবং আপনি রিনোন্ড কলেজের যে হেলথ রিলেটেড যে সাবজেক্টগুলো, একটু 1 বাই 1 আপনার চলে আসতে থাকবে। এবার প্রি ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যালের মিডিল একটা পোর্শনে আমি চলে আসি, সেটা হচ্ছে আপনারা জানেন যে পাবলিক হেলথ। পাবলিক হেলথ আসলে এমন একটা সাবজেক্ট, একমাত্র বাংলাদেশে এটার ভ্যালু নাই, আদার দেন দ্য বাংলাদেশ, এভরিওয়ার ইজ ভ্যালুয়েবল। দ্য মোস্ট ভ্যালুয়েবল সাবজেক্ট হচ্ছে পাবলিক হেলথ, বিকজ এইখানে একটা ক্লিনিশিয়ান হোক, প্রি ক্লিনিক্যাল পার্সোনাল হোক, হেলথ রিলেটেড প্রফেশনাল হোক, একজন নার্স হোক, ইচ অ্যান্ড এভরিবডি আন্ডার দ্য সার্ভিলেন্স অ্যান্ড মনিটর অফ পাবলিক হেলথ। অর্থাৎ এখানে কোনো অনিয়ম করার কোনো অপশন নাই। এখানে পাবলিক হেলথ প্রফেশনালরা উইথ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, দে আর প্রিটি মাচ পাওয়ারফুল, ওদের স্যালারি স্ট্রাকচারও অনেক ভালো হয়। তো পাবলিক হেলথের ক্ষেত্রে মেডিকেল স্কুল যেটা, টরন্টো ইউনিভার্সিটি রিগার্ডিং দ্য ইমার্জিং স্টুডেন্টস অফ পাবলিক হেলথ ক্যারিয়ার, they have been opened another school that is called Dalalana School of Public Health, যেটার সার্টিফিকেশন আসে হচ্ছে ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে। বেসিক্যালি দ্যাট ইজ এ পার্ট অফ দ্য ইউনিভার্সিটি অফ টরন্টো অলসো, এবং এটা লোকেটেড ইনসাইড দ্য ক্যাম্পাস অফ ইউনিভার্সিটি অফ টরন্টো অলসো। ওরা ডালালানা স্কুল অফ পাবলিক হেলথ থেকে হচ্ছে মাস্টার্স অফ পাবলিক হেলথটা আপনাকে প্রোভাইড করবে। এইখানে কিছু ব্যাপার হচ্ছে হোপফুল, যেমন মাস্টার্স অফ পাবলিক হেলথ, PhD যদি আপনি করতে যান, MSc যদি আপনি করতে যান, ইন দ্যাট কেস ইউর গ্র্যাজুয়েশন অফ MBBS গনা বি কাউন্টেড। তখন তারা কিন্তু আপনাকে একজন গ্র্যাজুয়েট হিসেবে কাউন্ট করবে, এবং ইউ উইল গেট এ চান্স টু কমপ্লিট দ্য ফার্দার স্টেপ। তো এটাকে আমি নাম দিই হচ্ছে প্যারা ক্লিনিক্যাল, অর্থাৎ হচ্ছে আপনি প্রি ক্লিনিক্যালও না, ক্লিনিক্যালও না, ঠিক মাঝামাঝি একটা পজিশনে, বাট ইউ গোনা ডিল উইথ দ্য হসপিটাল, ইউ গোনা ডিল উইথ দ্য পেশেন্ট অলসো। খুব সহজ কিছু অপশান আছে হচ্ছে স্পেশালি মেয়েদের জন্য, যেমন আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফিতে আমি বাংলাদেশে অনেক ফিমেল ডক্টরস ক্যানাডাতে আসার পরে আলট্রাসোনোগ্রাফিতে ক্যারিয়ার করতে চায় বা করে। পাশাপাশি রেডিওলজি এবং ইমেজিংয়ের উপরে হচ্ছে আপনি আইদার MSc হোক, PhD হোক, অথবা হচ্ছে MPS হোক, আপনি যে কোনো, সরি নট MPS, PhD, MSc এগুলো আপনি হচ্ছে রেডিওলজি এবং ইমেজিংয়ের উপরেও করতে পারবেন। অনেকেই হচ্ছে রেডিওথেরাপিতে চলে যান, বিকজ রেডিওথেরাপি ইজ ডিলিং উইথ দ্য পেশেন্ট অফ ক্যান্সার, এবং ইউরোপ আমেরিকান কান্ট্রিগুলোতে যেহেতু আমাদের ওভেন বেকড ফুডের ফ্রিকোয়েন্সি বেশি, ক্যান্সারের ফ্রিকোয়েন্সিও কিন্তু অনেক বেশি। আর এদের লাইফস্টাইল তো অলমোস্ট উই নো অ্যাবাউট দ্যাট, যে ওদের আসলে লাইফস্টাইলটা হচ্ছে টোটালি অন দ্য বেসিস অফ দ্য জাঙ্ক ফুড।
সো এইসব কারণে আসলে এদের স্পেশালি কোলন ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সারের ফ্রিকোয়েন্সিটা একটু বেশি। রেডিওলজি এবং ইমেজিংয়ে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ডাক্তার আছেন, সরি রেডিওথেরাপিতে, যারা হচ্ছে রেডিওথেরাপিস্ট হিসেবে রিনাউন্ড ক্যান্সার হসপিটালগুলোতে কাজ করছেন। আর খুব কমন একটা সাবজেক্ট হচ্ছে হেমাটোলজি। হেমাটোলজিতে আপনি পোস্ট গ্র্যাজুয়েশন হোক অথবা হচ্ছে ডিপ্লোমা হোক, যে কোনো একটা সাবজেক্টে কাজ করে আপনি একজন হেমাটোলজিস্ট হিসেবে কানাডার বিভিন্ন ইনস্টিটিউশন এবং হচ্ছে বিভিন্ন হসপিটালগুলোতে আপনি ইচ্ছে করলে কাজ করতে পারবেন। এইবার একেবারে খুব শর্ট একটা প্রোগ্রাম নিয়ে বলবো, এইটা আপনি ওয়েবসাইটে খুব একটা পাবেন না, এটা একটা ইউনিভার্সিটি প্রোভাইডেড প্রোগ্রাম। আই এম প্রাউড টু টক অ্যাবাউট দিস ওয়ান because the program was totally launched by one of the renowned Bangladeshi doctor, Dr. Shofi Bhuiya, আমার খুব ক্লোজ একজন বড় ভাই। উনি আমার নটরডেম কলেজের সিনিয়র ছিলেন, দ্যাটস ওয়াই আই এম প্রিটি মাচ ক্লোজ উইথ হিম। শফি ভুইয়া উনি হচ্ছে টরন্টো ইউনিভার্সিটির লেকচারার প্রফেসর এবং হচ্ছে রায়ারসন ইউনিভার্সিটির ডিপার্টমেন্টাল হেড। উনার স্পেশালি থ্রো করা একটা প্রোগ্রাম হচ্ছে আইটিএমডি। দিস ইজ বেসিক্যালি ব্রিজিং প্রোগ্রাম রিগার্ডিং দ্য ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট অ্যান্ড দ্য অপরচুনিটি টু ওয়ার্ক ইন টু দ্য ক্যানাডিয়ান হেলথ সিস্টেম। তো শফি ভাই এই আইটিএমডি মানে ইন্টারন্যাশনালি ট্রেন্ড মেডিকেল গ্র্যাজুয়েটদেরকে যে কোর্সটা, ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট যে কোর্সটা হচ্ছে উনি প্রোভাইড করছেন, এই কোর্সের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে যে একটা ডাক্তার টরেন্টোর বা ক্যানাডার মেডিকেল সেক্টরের সাথে, স্পেশালি পাবলিক হেলথের সাথে অথবা সিটি অফ টরেন্টোর সাথে কাজ করার একটা অপশান পায়। এবং উনি বাংলাদেশের রিনাউন্ড ডক্টর ছিলেন। ক্যানাডাতে আসার পরে এখানে উনি যথেষ্ট পরিমাণে অনারেবল এবং একটা পাবলিক ফিগার। উনি তিনবার টপ ইমিগ্রেন্ট ক্যানাডার এবং এখন হচ্ছে টরেন্টো ডিস্ট্রিক্ট লায়ন বোর্ডের গভর্নর জেনারেল। সো এই প্রোগ্রামটার ব্যাপারে ওয়েবসাইটে খুব একটা ইনফরমেশন থাকে না। ইট ওয়াজ প্রোভাইডেড বাই দ্য রায়ারসন ইউনিভার্সিটি। আমি আবারও বলছি রায়ারসন ইউনিভার্সিটি। সো ইফ সামবডি এলস ওয়ান্না গো টু দ্য রায়ারসন ইউনিভার্সিটি website, he will find out this program, even though he will find out the background of Shofi Bhuiya also. Shofi Bhuiya ভাই পাবলিক হেলথ প্রফেশনাল এবং উনি পিএইচডি কমপ্লিট করা এবং ইন্টারন্যাশনাল সেমিনার প্লাস হচ্ছে অন্যান্য কাজগুলোতে উনি সবসময় প্রোগ্রামটা প্রমোট করে। ডেফিনেটলি আমিও প্রমোট করি, অলদো আই হ্যাভেন্ট ডিড ইট, বাট এই প্রোগ্রামটা ডাক্তারদের জন্য খুব শর্টের মধ্যে খুব ভালো একটা প্রোগ্রাম, যে আপনি ইজিলি কানাডাতে আসার পরে ইফ সামবডি ইজ গোয়িং থ্রু দিস প্রোগ্রাম আইটিএমডি, এরপরে হচ্ছে আপনি আপনার মেডিকেল ফিল্ডে একটা কাজ করার অপরচুনিটি পাচ্ছেন বা আপনি চলে যাওয়ার একটা সুযোগ পাচ্ছেন। তো এই তিনটা ক্যাটাগরিতে প্রি ক্লিনিক্যাল, ক্লিনিক্যাল এবং হচ্ছে যেটা আমি বললাম সেটা হচ্ছে যে মানে প্যারাক্লিনিক্যাল বা মিডিল যে সেক্টরগুলো, এই সেক্টরগুলোতে ইন ব্রিফ আমি কিন্তু এখনও সব বলতে পারিনি, বিকজ হচ্ছে সব বলতে গেলে অনেক সময় নিবে। অন টপ অফ দিজ আর দ্য চয়েসেস অফ দ্য ডক্টরস ইন ক্যানাডা, মানে যত বাংলাদেশি ডাক্তাররাই কানাডাতে আসেন তারা ঘুরে ফিরে এগুলোকেই চয়েস করে নেয়। এবং আমার খুব ক্লোজ একজন প্রফেসর ডাক্তার মোবারক হোসেন, উনিও আমার বড় ভাই, নটরডেম কলেজের ব্যাচমেট। উনিও ক্লিনিক্যাল রিসার্চের উপর হচ্ছে ডিপ্লোমা করার পরে কার্ডিওভাস্কুলার সিস্টেমে আপনার পারফিউশনে আরেকটা ডিপ্লোমা করে এবং করার পরে হচ্ছে অশোয়া নামে একটা জায়গা আছে, ওখানকার একটা রিনাউন্ড কার্ডিওলজি হসপিটালে উনি কানাডার দুজন কার্ডিওলজিস্টের সাথে খুব ভালোভাবে কাজ করছেন। সো সব কিছু মিলিয়ে এই যে ব্যাপারগুলো বললাম, এই ব্যাপারগুলো থেকে হচ্ছে ক্যানাডাতে আপনার মেডিকেল সেক্টরে ক্যারিয়ার আপনি করতে পারেন, বাট একেবারে ক্লিনিশিয়ানই হতে হবে যদি ওইটাতে আপনি ফার্ম থাকেন। দেন ইউ হ্যাভ টু ওয়ার্ক থ্রু দ্য ট্র্যাক অফ দ্য ডক্টরস অফ মেডিসিন বা এমডির যে ট্র্যাকটা, সেই ট্র্যাকটাতে হাঁটতে হবে। এখন এমডির ক্ষেত্রে আসলে আমি যে কথাগুলো বললাম এটা হয়তো অনেকে ডিসঅ্যাপয়েন্ট করতে পারে, সো আই এম গোনা সে সামথিং লাইক হোপফুল কয়েকটা কথা একটু বলি। নাম্বার ওয়ান হচ্ছে প্রভিন্সিয়াল বেসিসে, অর্থাৎ সব প্রভিন্সে কিন্তু কম্পিটিশনটা এক না। একটা প্রভিন্স আছে ওটার নাম হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডোর। এটা হচ্ছে সত্যি বলতে গেলে যে কানাডা যখন দেশটার যখন উৎপত্তি হয়, দিস ইজ দ্য ফার্স্ট ল্যান্ড ওয়াজ ফাউন্ডেড অ্যাজ আ ল্যান্ড অফ দ্য ক্যানাডা, দ্যাটস ওয়াই দ্য নেম হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড। এটা একটু অনেকটা হচ্ছে বাংলাদেশের সেন্ট মার্টিনের মতো, একটু দ্বীপ, বেশ চারপাশে পানি, মাঝখানে মানে একটা ল্যান্ডের মতো। এটা একটা ট্যুরিস্ট স্পট, ডেফিনেটলি ঠান্ডা একটু বেশি এবং ইউজুয়ালি সামার টাইমটাতে মানুষজন ওখানে হচ্ছে অনেক ঘুরতে টুরতে যায়। তো নিউ ফাউন্ডল্যান্ডে হচ্ছে যে নিউ ফাউন্ডল্যান্ড প্রভিন্সে এন্ট্রি নেওয়াটা খুব সহজ, খুব ইজিলি আপনি হচ্ছে মানে আসতে পারবেন বা যেতে পারবেন। ওখানে জনবসতি মানুষ খুবই কম, বাট নিউ ফাউন্ডল্যান্ডে আপনি চাইলে ওখানকার ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে অ্যাডমিশন নেওয়াটা খুব ইজি। পাশাপাশি ওন্টারিও থেকে শুরু করে যতগুলো প্রভিন্স আছে, প্রত্যেকটা প্রভিন্সে কিন্তু 2-3টা করে ইউনিভার্সিটি, রিনাউন্ড ইউনিভার্সিটি আছে। সো অন্যান্য প্রভিন্সে যদি আপনি ট্রাই করেন রাদার দ্যান দ্য টরেন্টো, আই মিন দ্য ওন্টারিও, তাহলে যেটা হবে আপনার জন্য চান্স পাওয়াটা ইজি হবে।
এখন একটা কষ্টের ব্যাপার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ওয়েদারের সাথে ম্যাচ করাটা একটু টাফ হয়ে যায়। যেমন আমাদের টরেন্টোর ওয়েদারটা প্রিটি মাচ সিমিলার টু বাংলাদেশ, বিশেষ করে সামারে তো মোটামুটি বাংলাদেশের মতোই লাগে, আর উইন্টারে খুব বেশি পরিমাণে কিন্তু ঠান্ডা টরেন্টোতে পড়ে না, যেটা হয়তো অন্যান্য প্রভিন্সগুলোতে এত বেশি ঠান্ডা পড়ে যে তখন আসলে অনেকেরই খুব কষ্ট হয় যে অ্যাডাপ্টেশন করতে পারে না, এই জন্য অনেকেই চেঞ্জ করার একটা চিন্তা ভাবনা করে। যাই হোক, সেকেন্ড প্রসঙ্গে যাচ্ছি, হোয়াই টু চুজ কানাডা। আসলে কানাডার হেলথ সিস্টেম, কানাডার এডুকেশন সিস্টেম, কানাডার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, কানাডার সেফটি অ্যান্ড সিকিউরিটি, প্রত্যেকটা জিনিস এক কথায় বলতে গেলে অসম। আমি 2016-এ যখন ফার্স্ট ডিসাইডেড টু মুভ ইন টু ক্যানাডা অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্ট, যখন ডিসিশনটা নিই তখন অলরেডি আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন টু দ্য গভর্নমেন্ট হসপিটাল অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট সার্জন। তো ওই সময় যেটা হলো, কোনো এক সিভিল সার্জনের সাথে, আমি আসলে নাম বলতে চাচ্ছি না, আমার একটু বার্গেনিং হলো রিগার্ডিং করাপশন, হসপিটাল রিলেটেড একটা করাপশন নিয়ে আমার একটু তর্কাতর্কি হয়। এর কারণে যেটা হইলো, আমি উইদিন 3 ডেজের মধ্যে হচ্ছে আমার পোস্টিং অর্ডার আসে, আমাকে ওএসডি করা হয়। দেন আই ডিসাইডেড টু মুভ ইন টু ক্যানাডা। সো আফটার দ্যাট কানাডাতে আসার পরে গত 4 বছরে সত্যি বলতে গেলে আজকে পর্যন্ত কানাডার টোটাল এনভায়রনমেন্ট, কানাডার কালচার, কমিউনিটি স্ট্রং বন্ডিং, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি স্ট্রং বন্ডিং, কোনো একটা জিনিস আমার কাছে খারাপ লাগে নাই। তো এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আসার উদ্দেশ্যটাই ছিল হচ্ছে একটা, সেটা হচ্ছে যে টু ফাইন্ড আউট এ বেটার ফিউচার ফর মাই চিলড্রেন, আমার বাচ্চা কাচ্চাদের একটা বেটার ফিউচার হবে, পাশাপাশি গোয়িং ফরওয়ার্ড আমি হয়তো আমার ছোটো ভাই বোনদেরকে নিয়ে আসতে পারবো, এরকম একটা চিন্তাভাবনা আছে। তো এখানকার কমিউনিটি বন্ডিংটা এতটাই স্ট্রং, স্পেশালি বাঙালি কমিউনিটি। আমরা জানি যে ইউএসের কথা যদি আমি বলি, ইউএসএ তো রেসিজম ব্যাপারটা আপনারা কয়দিন আগেও দেখেছেন হয়তো নিউজে, রেসিজম ব্যাপারটা হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে মানে শোন আপ হয়, হোয়াইট টু ব্ল্যাক, ব্ল্যাক টু হোয়াইট, হোয়াইট টু ব্রাউন, লাইক দ্যাট। অন্যান্য দেশগুলা যেগুলো এতটা নিউজে আসে না রেসিজমের ব্যাপারে, যেমন আমার অনেক রিলেটিভস অস্ট্রেলিয়াতে থাকেন, তারা বলেন যে ওয়ার্কিং প্লেসে ওনারা অনেক ইনডিসক্রিমিনেশনের শিকার হয়। আর স্পেশালি একটা জিনিস কি, আমরা তো আসলে বাইবোন ব্রিটিশ না, সো আওয়ার অ্যাকসেন্ট ইজ নট লাইক ব্রিটিশ। আমাদের ইংলিশ বলার যে অ্যাকসেন্ট সেটা তো ব্রিটিশ অ্যাকসেন্ট হবে না কখনো, বিকজ উই আর নট ইউজ টু উইথ দ্যাট। বাট যে ব্যাপারটা হয় যে ওরা অ্যাকসেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারেই খুব ইনডিসক্রিমিনেটিং একটা অ্যাটিটিউড করে। ফর গডস সেক আই এম টেলিং ইউ গাইস, লাইক আই হ্যাভ বিন নেভার ফেস সাচ এ প্রবলেম ইন ক্যানাডা। এবং এখানকার যারা হোয়াইট এত পোলাইট এবং এত জেন্টল, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো বাচ্চা কাচ্চার একটা বেটার ফিউচার, সোশ্যাল সেফটি, সিকিউরিটি, আর সবচেয়ে বড় কথা, আফটার বিইং এ ডক্টর হোয়াট আই ফাউন্ড ইন টু দ্য ওয়ার্কিং প্লেস, দেয়ার ইজ নো অনার অ্যান্ড ডিগনিটি। একটা মানুষকে, মানে ডাক্তার আমি বাদই দিলাম, একটা মানুষকে, একটা হিউম্যান বিংকে মানুষ হিসেবে যে মর্যাদাটুকু দেয়, আর সোসাইটিতে স্পেশালি বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে মানে ইগনোর করা হয়, নেগলেক্ট করা হয়, ক্রিটিসাইজ করা হয় দুইটা গোষ্ঠীকে, একটা হচ্ছে টিচার আর একটা হচ্ছে ডক্টর। অথচ ইফ উই থিঙ্ক অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট, আওয়ার বেসটা কিন্তু গড়েই উঠে এই দুইটা সোসাইটির উপর বেসিস করে। আপনার হেলথ যদি ঠিক না থাকে, একটা নেশন কীভাবে ডেভেলপ করবে? আপনার এডুকেশন যদি ঠিক না থাকে, তাহলে মানুষের শিক্ষার হারটা কীভাবে বাড়বে? সো এগুলো আসলে দুঃখের কথাগুলো বলতে গেলে আসলে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। আই এম সরি ফর দ্যাট, অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম না। যাই হোক, কানাডার যে ব্যাপারটাতে ছিলাম, বিশেষ করে প্যান্ডেমিক সিচুয়েশনে সারা ওয়ার্ল্ডের মোস্ট অফ দ্য পিপল নাও নোজ অ্যাবাউট ক্যানাডা। স্পেশালি আমাদের যে প্রাইম মিনিস্টার, ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার, ফেডারেল গভর্নমেন্ট টুক আ লট অফ ইনিশিয়েটিভ টু beat with that critical situation, even by giving the support to the people. যারা এখানে ওয়ার্ক পারমিটে এলিজিবল না, অর্থাৎ কাজ করে ইনকাম করারও এলিজিবল না, দে ডু ইভেন গেট মানি ফ্রম দ্য গভর্নমেন্ট। এবং এটা তো আমরা জানি অলরেডি যে সারা ওয়ার্ল্ডে খুব বেশি পরিমাণে প্রশংসিত হয়েছে। টোটালি ডিফারেন্ট একটা জিনিস কি, প্যান্ডেমিক সিচুয়েশনটা আমি যদি একটু বলি, যে আমার টরেন্টো, মাঝখানে হচ্ছে অন্টারিও লেক, তার ওই পাশে হচ্ছে নিউ ইয়র্ক। সো নিউ ইয়র্ক এবং টরেন্টো পাশাপাশি দুইটা সিটি, শুধু একটা লেক দিয়ে ডিভাইড করা, অথচ দুইটা সিটির ইনফেকশনের স্প্রেড, দুইটা সিটির নাম্বার অফ ডেথ, দুইটা সিটির স্ট্যাটিস্টিক্যাল ডেথের যদি আমরা ডব্লিউএইচওর ওয়েবসাইটে গিয়ে যদি দেখি, আকাশ পাতাল ডিফারেন্স। এবং এখন কানাডার কোভিড সিচুয়েশনটা মাশাআল্লাহ অনেক ভালো, অলমোস্ট নিউ কেস, অলমোস্ট ইনফেক্টেড পিপল নাই বললেই চলে।
তো এটা ডেফিনেটলি আমি বলবো যে কানাডার হেলথ সিস্টেমটা এতটাই স্ট্রং এবং এতটাই ওরা ডেডিকেটেড, ওদের এই ডেডিকেশন এবং এই স্ট্রং হেলথ সিস্টেমের কারণেই এটা পসিবল হয়েছে, গাইডলাইন মানা থেকে শুরু করে। আর ল এনফোর্সমেন্টের কথা আমি নাই বা বলি, বাংলাদেশে মানে একটা মেয়ে কি কখনো চিন্তা করতে পারে যে রাত্রে 3টা অথবা 4টার সময় পাবলিক বাস অথবা ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবে, তারপর হেঁটে হেঁটে বাড়িতে ফিরবে? ইট নেভার গোনা হ্যাপেন লাইক দ্যাট, সামথিং গোনা হ্যাপেন টু ইউ। যদি হয়ও কোনো মিসহ্যাপ, সেটা একটু মুখে হয়তো কেউ বার্গেনিং করবে, কিন্তু কেউ আপনার গায়ে হাত তুলবে না। তো সব কিছু মিলিয়ে আসলে বসবাসের জন্য কানাডা হচ্ছে বেস্ট একটা কান্ট্রি। নাও আই এম গোনা কাম ইন টু দ্য সেকেন্ড পয়েন্ট, যে আপনি যদি কানাডাতে আসতে চান তাহলে আসলে কোন ভিসায় আসাটা হচ্ছে বেস্ট। দেখেন, বেস্ট হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি। কারণ পার্মানেন্ট রেসিডেন্সিতে আপনি যখন আসবেন, অর্থাৎ আপনি এখানে সিটিজেনশিপ নিয়ে আসলেন, পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড নিয়ে আপনি 3 বছর যদি কানাডায় থাকেন এবং এরপরে যদি আপনার রেকর্ড টোটালি ক্লিয়ার থাকে, দেন ইউ ক্যান কনভার্ট ইউর সিটিজেনশিপ ইন্টু দ্য ক্যানাডিয়ান। আই মিন, আপনি আপনার পাসপোর্ট চেঞ্জ করে সিটিজেনশিপ নিতে পারেন কানাডা থেকে। আর ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট নট টু টেক দ্য পাসপোর্ট, দেন হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান কন্টিনিউ উইথ দ্যাট পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড, ডাজন্ট ম্যাটার। কিন্তু এটার বেনিফিটটা কি? আপনি পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আসলে বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে আপনি ক্যানাডাতে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি একটা সিটিজেন যতগুলো ফ্যাসিলিটিস অ্যাভেল করে, ইউ গোনা অ্যাভেল অল দ্য ফ্যাসিলিটিস প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট। এই ফ্যাসিলিটিসের আন্ডারে ওই যে স্টাডির কথাগুলো বলছিলাম, এগুলো একটাও তো ফ্রি না। এখন আপনি যখন পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে বা এমডি প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, তখন আপনার যে টিউশন, এবং একটা ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট যখন অ্যাপ্লাই করবে তখন তার যে টিউশন, অলমোস্ট 3 টাইমস ডিফারেন্স। অর্থাৎ এখানকার রেসিডেন্টরা যে টিউশন, ফর এক্সাম্পল যে আমার টিউশন ফি 30,000, বাট একটা ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট সে 90,000 কানাডিয়ান ডলার হচ্ছে পে করতে হচ্ছে তার অ্যানুয়ালি। এটা একটা বেনিফিট। সেকেন্ড বেনিফিট হচ্ছে এই যে ডিপ্লোমা প্রোগ্রাম যেগুলো আমি বললাম, এই ডিপ্লোমা প্রোগ্রামগুলো প্রত্যেকটাই হচ্ছে স্টুডেন্টস অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম কভার করে। স্টুডেন্টস অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনি যখন মানে পড়াশোনায় ঢুকে যাবেন, ফুল টাইম স্টাডিতে ঢুকলেন, দেন ইউ আর নট অ্যাকচুয়ালি অ্যালাউড টু ওয়ার্ক। আপনি তখন আসলে জব করতে অ্যালাউড না আপ টু 20 আওয়ার্স, অর্থাৎ উইকলি আপনি 20 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন। বাট দ্যাট মানি ইজ নট অ্যাকচুয়ালি এনাফ টু সার্ভাইভ। আপনি আপনার সার্ভাইভালের জন্য প্লাস অন্যান্য জিনিসের জন্য এই টাকাটা আসলে খুব একটা ইফেক্টিভ না। সো হাউ ইউ গোনা সার্ভাইভ? তখন আপনি চলবেন কিভাবে? তো এটার জন্য যেটা হয় যে টিউশন ফি, আপনার অ্যানুয়াল ইনকাম এবং আপনার স্ট্যাটাসের উপর বেসিস করে গভর্নমেন্ট আপনাকে একটা লোন দেয় বা গভর্নমেন্ট আপনাকে একটা পেমেন্ট করে, যে পেমেন্টটা ওরা কলেজের টিউশন ফিটা পে করে দেয় এবং আপনাকে একটা গ্র্যান্ট মানি দেয়, যে মানিটাতে থাকে লিভিং কস্ট এবং আপনার আদার কস্ট, মানে আপনার বসবাস এবং খাওয়া প্লাস মানে ওই ট্রান্সপোর্ট অ্যালাউয়েন্স এভরিথিং মিলিয়ে একটা আদার কস্ট দেয়। ফর এক্সাম্পল যে আপনি স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম থেকে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে হয়তো 60,000 পেলেন আপনার টোটাল কোর্সের জন্য, যে কোনো একটা কোর্স ধরে নিলাম যে আপনি টোটাল 60,000 হচ্ছে আপনার লোন ওরা অ্যাপ্রুভ করলো। সবচেয়ে পজিটিভ ব্যাপার হচ্ছে যখন আপনি কোর্সটা কমপ্লিট করলেন তখন আপনাকে কিন্তু পুরো টাকাটা গভর্নমেন্টকে ব্যাক করতে হবে না, আপনাকে ব্যাক করতে হবে 1/3, হোয়াট এভার ওয়াজ দ্য টিউশন ফি সেটুকুই শুধু ব্যাক করতে হয়। বাকি যে গ্র্যান্ট যেটা আপনার ওই লিভিং এক্সপেন্স এবং আদার এক্সপেন্স ছিল, এই টাকাটা কিন্তু টোটালি আপনার, এই টাকাটা আপনাকে গভর্নমেন্টকে ব্যাক করতে হবে না। এখন ওই টাকাটা আপনি কীভাবে ব্যাক করবেন? তো অ্যাট এ টাইম দিতে হয়। 60,000 আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 20,000 ইউ হ্যাভ টু পে ব্যাক টু দ্য গভর্নমেন্ট। সো এই যে 20,000 এইটা আপনি কীভাবে দেবেন? এটা আপনি ইনস্টলমেন্টে দিতে পারেন, অর্থাৎ আপনি একটা জবে ঢুকলেন, তারপর প্রতি মাসে $100 $200, ইভেন দো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান পে সাম মোর, যদি আপনার সামর্থ্য থাকে আপনি অ্যাট এ টাইমও পে করে দিতে পারেন। তো এই ফ্যাসিলিটিসটার কারণে যারা পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে কানাডাতে আসে তাদের জন্য আসলে পড়ার ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়, অর্থাৎ মাথার উপর থেকে টিউশন ফি এবং এক্সপেন্সের যে একটা ব্যাপার, এই ব্যাপারটা আপনার টোটালি থাকে না। বাট এই স্টুডেন্টস অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামটা কিন্তু আবার এমডি বলেন অথবা পিএইচডি এগুলো কভার করে না। তো সেই ক্ষেত্রে আপনার অপশান কি? সেই ক্ষেত্রে আপনার অপশন হচ্ছে টিউশন ফির জন্য এমডি হোক বা অন্যান্য কোর্স যেগুলো হোক, পিএইচডি, এগুলোর জন্য আপনি ইচ্ছা করলে ব্যাংক থেকে লোন নিতে পারবেন। অ্যান্ড ইউ গোনা বি এলিজিবল ফর ব্যাংক লোন ফর ইউর এডুকেশন পারপাস অনলি হোয়েন ইউ আর অ্যাভেলিং এ পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড, আদারওয়াইজ কিন্তু আপনাকে এটা কেউ দেবে না। সো বেটার হচ্ছে যে দেখেন অ্যাট এ টাইম আপনি দুইটা জিনিস পাচ্ছেন, অর্থাৎ হোয়েন ইউ গোনা মুভ ইন টু ক্যানাডা অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্ট, first of all you are getting a life of a high social security as well as the standard of living, এটা সম্পর্কে তো আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না। দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং, হাইজিন, এই জিনিসগুলো মারাত্মক রকমের ভাবে স্ট্রং হচ্ছে ক্যানাডাতে।
এবং ফুড হাইজিনের কথা যদি আমি বলি কানাডাতে, এটা হচ্ছে যে আপনি দেয়ার ইজ নো কম্প্রোমাইজ, অর্থাৎ আমাদের দেশে যেরকম যে কোনো ফুডের সাথে হচ্ছে আপনার এই যে ফরমালিন, কার্বাইড এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রিত করে ফেলে, এইটা কানাডাতে করার কোনো অপশন নাই। যে করবে তার মানে হি ডোন্ট ইভেন নো হোয়াট গোনা বি দ্য পানিশমেন্ট। সো সব কিছু মিলিয়ে এনভায়রনমেন্ট, ফ্রেশনেস, স্ট্যান্ডার্ড অফ লিভিং, এই জিনিসগুলো আপনি পাচ্ছেন হচ্ছে আপনার আপকামিং জেনারেশনের, অর্থাৎ আপনার বাচ্চা কাচ্চাদের জন্য একটা বেটার ফিউচারের অপশনস। অন টপ অফ দ্যাট ইউল গেট দ্য complete cooperation and help from the government to establish yourself in a new career into the Canada. সো অনেক দিক যদি আপনি চিন্তা করেন অন্যান্য দেশের সাথে, কানাডা একটা মাল্টিকালচারাল কান্ট্রি, মাল্টিপল কান্ট্রি থেকে এখানে মানুষজন থাকে, মাল্টিপল কমিউনিটি এখানে থাকে, সব কিছু মিলিয়েই এখানে বসবাসের জন্য অসাধারণ একটা কান্ট্রি। এবং আসার পরে আপনাকে হচ্ছে ফাইন্যান্স নিয়েও খুব বেশি পরিমাণে অরিড হতে হলো না, বাট আপনি শর্টকাটে একটা ক্যারিয়ার করতে পারলেন। আর এমডি প্রোগ্রামের জন্য যেটা আমি বললাম সেটা হচ্ছে যেহেতু পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আসলে আপনার হচ্ছে টিউশন ফিটা অলমোস্ট 1/3 মানে অনেক কম দিতে হয়। সো সেই ক্ষেত্রে দেখা যায় কাজ করে হোক অথবা ব্যাংক লোন নিয়ে হোক আপনি হচ্ছে এমডি প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারেন। এগুলোর বাইরেও কিন্তু স্কলারশিপের অপশান আছে, অর্থাৎ ইফ ইউ আর able to make a good result then you will get the chance to get some scholarships also. এইটা হচ্ছে মেইন প্রোগ্রাম। সো এইসব কারণেই হচ্ছে কানাডাকে আমরা চুজ করে থাকি, বা স্পেশালি যারাই বাংলাদেশ থেকে কানাডায় আসছে। একটা জিনিস একটু বলেই দিই, সেটা হচ্ছে যে এখানে গাড়ি এবং বাড়ি এই দুইটা জিনিস খুব সহজ। যেমন আমাদের দেশে একটা গাড়ি কিনতে গেলে যে পরিমাণ হিউজ মানে ট্যাক্স দিতে হয়, যে পরিমাণ হিউজ পেমেন্ট করতে হয়, অন টপ অফ দ্যাট ইউ হ্যাভ টু পে দ্য ট্যাক্সেস ইয়ারলি। এখানে গাড়ির ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা নাই। আপনি এখানে ওয়ার্ল্ডের টপ ব্র্যান্ডেড গাড়ি ইউজ করতে পারবেন এবং শুধুমাত্র আপনাকে সেলস ট্যাক্স দিতে হবে, এবং সেটাও অ্যাট এ টাইম আপনাকে পে করতে হবে না। ইউ ক্যান গো থ্রু এ ব্যাঙ্ক ফাইন্যান্সিং, ইউ ক্যান গো থ্রু এ লিজিং অপশন অ্যান্ড লট অফ অপশনস। অন টপ অফ দ্যাট বাড়ির ক্ষেত্রে আপনি ডাউন পেমেন্ট দিয়ে হচ্ছে ব্যাঙ্ক মর্টগেজ নিয়ে এখানে খুব সুন্দর একটা হাউস অথবা বাড়ি করে নিতে পারবেন। এই যে একটা মানুষের লাইফের, অর্থাৎ আমাদের ব্যাপারটা এরকম হয় কি যে আমরা কাজ করতে থাকি বা জব করতে থাকি বাংলাদেশের প্রেক্ষাপটে, করতে করতে একটা নির্দিষ্ট সময় পরে হয়তো সেভিংসের কথা চিন্তা করি, অথবা সেভিংস হয়ে গেল, ব্যাঙ্ক লোন নিয়ে আমরা একটা বাড়ি বা একটা ফ্ল্যাট বা একটা অ্যাপার্টমেন্ট কিনে নিলাম। তো দেখা যায় যে যখন একটা মানুষ আসলে এই জিনিসগুলো অ্যাভেল করা শুরু করে তো অলমোস্ট তার বয়সটা হয়ে যায় 30-40, ইভেন তো মোর। এইখানে ডাজন্ট ম্যাটার, একটা 17-15 মানে 18 বছরের বাচ্চাও কিন্তু হচ্ছে আপনার মানে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে ড্রাইভিং লাইসেন্স নিয়ে, ইভেন তো লেস 15 বছরের বাচ্চারা মানে বিলো 18 হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পায়। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে সে গাড়ি অ্যাভেল করতে পারে। সো নানাবিধ কারণে আপনি যে কানাডাতে আসার যে আমাদের চয়েসটা, একটা ড্রব্যাক বলতে শুধু একটাই ড্রব্যাক, সেটা হচ্ছে যে এখানে হেল্পিং হ্যান্ড নাই। আমাদের দেশে যেমন আমরা আমাদের চারপাশে অনেক মানুষজনকে কাজের জন্য রাখতে পারি, এই হেল্পিং হ্যান্ডটা নাই, আদারওয়াইজ এভরিথিং ইজ ফাইন হেয়ার। তো এই যে টোটাল ডিসকাশনটা আমি ব্রিফ ডিসকাশন মানে টোটাল ক্যারিয়ার প্ল্যান অ্যাট এ গ্ল্যান্স ইন কানাডা এটা বললাম। এখান থেকে আপনি চুজ করতে পারেন ইভেন দো ফর ইউর ভিসা দ্য বেস্ট অপশান তো বলেই দিলাম যে পার্মানেন্ট রেসিডেন্সি। সেকেন্ড অপশান আপনি স্টুডেন্ট ভিসায় আসতে পারেন, বাট স্টুডেন্ট ভিসার কিছু ড্রব্যাক আছে, আপনাকে প্রচুর ফাইন্যান্স দেখাইতে হবে। অন টপ অফ দ্যাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইন্যান্সের পাশাপাশি আপনার এডুকেশনাল ক্রেডেনশিয়াল, আই মিন ইসিএ যেটাকে বলে, অর্থাৎ আপনার সার্টিফিকেটগুলো কোনো একটা অথরাইজড এজেন্সি থেকে আপনি ক্রেডেনশিয়াল নিয়ে সেটাকে রেডি করতে হবে, আইএলটিএস দিতে হবে। দেওয়ার পরে ইউ ডোন্ট ইভেন নো যে ভিসার রেশিওটা 50%, অর্থাৎ 50/50 হতেও পারে, নাও হতে পারে। সো এখানে আসার পরে স্টুডেন্টদের যে ড্রব্যাকটা হয়, যেমন ফ্রি হেলথ সার্ভিসেস, ফ্রি আদার সার্ভিসেস, ব্যাঙ্ক লোন, ক্রেডিট কার্ড লিমিটেশনস, এই জিনিসগুলো অনেক লিমিটেড থাকে। কন্টিনিউয়াস মনিটরিংয়ের উপরে থাকে স্টুডেন্টরা, যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এখানে যেহেতু একটা মানে ফরেন কান্ট্রির বা মানুষ হিসেবে ওরা কাউন্টেড হচ্ছে, ওরা যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে, মনিটরিংয়ে থাকে, অনেক রেস্ট্রিকশন থাকে। আর পাশাপাশি সবসময়ই স্টুডেন্ট ভিসায় কাজের যে ব্যাপারটা বললাম, যদি সে এখানে কেউ কাজ করে ইনকাম করে মানে টিউশন চালাতে চায়, তার জন্য অনেক টাফ হয়ে যায়, বিকজ হি অর শি ইজ অনলি অ্যালাউড টু ওয়ার্ক 20 আওয়ার্স, 20 ঘন্টা মিনিমাম ওয়েজে কাজ করে আসলে হয় না। কানাডার জবের কিছু ক্যাটাগরি আছে, ক্লাসিফাইড জব। তো ক্লাসিফাইড জব করলে মোটামুটি ভালো ইনকাম হয়। আনটিল ইউ আর গেটিং এ পার্মানেন্ট রেসিডেন্সি, আনটিল ইউ আর গেটিং এন ওয়ার্ক পারমিট ভিসা, আপনার জন্য কিন্তু এখানে ক্লাসিফাইড জবের অপশানটা খুব একটা নাই। যাই হোক, স্টুডেন্ট ভিসাটা আমি আসলে একটু ডিসকারেজ করি, বাট পার্মানেন্ট রেসিডেন্সিতে যারা আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি কমপ্লিটলি একটা কথা বলে দিই যে ইসিএ এবং আইএলটিএস থাকলে বেটার। আপনি যখনই স্কলারশিপের চিন্তা ভাবনা করবেন যে আমি ক্যানাডাতে পিআর নিয়ে যাওয়ার পরে কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হবো, অ্যান্ড আই এম থিঙ্কিং অ্যাবাউট টু গেট সাম স্কলারশিপ, ইট কুড বি দ্য ফেডারেল গভর্নমেন্ট স্কলারশিপ, ইট কুড বি দ্য ইনস্টিটিউশনাল স্কলারশিপ, ইট কুড বি দ্য প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ।
সেই ক্ষেত্রে আইএলটিএস স্কোরটা কিন্তু অনেক ভ্যালুয়েবল, অর্থাৎ আপনার খুব ভালো একটা আইএলটিএস স্কোর আপনাকে হচ্ছে খুব ভালো একটা স্কলারশিপ দিবে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে আমার ভাগ্নে ভ্যানকুভারে হচ্ছে গ্র্যাজুয়েশন করছে উইথ ফুল স্কলারশিপ। ওর আইএলটিএস স্কোর ছিল অলমোস্ট 8.5। সো আইএলটিএসটা করে ফেলা বেটার। আমরা এখন যেহেতু বাংলাদেশে অনেকেই বাসায় আছেন, লকডাউনের জন্য হোক, ইনস্টিটিউশন বন্ধ হোক, ইউটিউব থেকে বিভিন্ন ডেমনস্ট্রেশন দেখে আপনি টুকটাক প্রিপারেশন নিতে পারেন, এবং হয় এভরিথিং গানা বি ওপেন, দেন ইউ ক্যান অ্যাপিয়ার ইন টু দ্য এক্সামিনেশন অলসো। আর ইসি এর কথা যেটা বললাম, এটাকে বলে হচ্ছে এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে কানাডাতে অথবা ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতে যাওয়ার ক্ষেত্রে আসলে করা উচিত। শুধুমাত্র কানাডায় আসার জন্য যদি কেউ ইসিএ করতে চান, তাহলে আইসিএএস নামে একটা এজেন্সি আছে, আইকাসে, এটা হচ্ছে কানাডার জন্য স্পেসিফিক একটা হচ্ছে ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট এজেন্সি। আইকাসের ওয়েবসাইটে ঢুকে আপনারা হচ্ছে ওখানে আপনার ডকুমেন্ট সাবমিট করে আপনি ক্রেডেনশিয়াল করে নিতে পারেন। এছাড়াও আরেকটা আছে মোস্ট পপুলার, অনেকেই এটার ব্যাপারে জানে, এটাকে বলি আমরা WES, ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস। এটা একটু লেন্দি, একটু এক্সপেন্সিভ এবং একটু কমপ্লিকেটেড। তারপরে WES হচ্ছে মানে যে কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য আপনি WES দিয়ে আপনার হচ্ছে ক্রেডেনশিয়াল করতে পারেন। আর ক্যানাডাতে মোটামুটিভাবে হচ্ছে আপনার রেসিডেন্সির যে কোর্সটা, এটা নিয়ে আমি আরেকদিন বলবো, লাইভে না এসে হয়তো একটা ভিডিও বানাবো, সেটার উপর বলবো। আসলে প্যান্ডেমিক সিচুয়েশনের উপর বেস করে গত 5-6 মাসে এত পরিমাণে কানাডার ক্যারিয়ার রিলেটেড প্রশ্ন পেয়েছি, ফোন কলস পেয়েছি, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, যে সবাইকে ইন্ডিভিজুয়ালি আনসার দিতে আমার খুব কষ্টই হইতো, একই কথা বারবার বলতে হইতো। সো ওটার উপর বেসিস করে চিন্তা করলাম, আচ্ছা উইকেন্ডে তো একটু ফ্রি থাকি, একটা কাজ করলে হয় যে আমি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করি। এটার উপর বেসিস করে আমি দেন একটা ইউটিউব চ্যানেল ওপেন করছি। অলদো আমি এখনও পর্যন্ত ওখানে কোনো ভিডিও আপলোড করি নাই, আই ডিডন্ট গেট এ চান্স, বাট আই ডু দ্যাট অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। ওখানে আসলে আমি মেডিকেল এবং নন মেডিকেল সব মিলিয়েই একটা হচ্ছে ক্যারিয়ার রিলেটেড টোটাল একটা গাইডলাইনের ভিডিও দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি কানাডার লাইফ, স্ট্যান্ডার্ড অফ লিভিং, এগুলো নিয়েও বলার চেষ্টা করব। আর আমার একটা ফেসবুক পেজ আছে ডাক্তার মুস্তাফিজুর রহমান নামে, ওখানে ইচ্ছা করলে আপনারা লাইক দিয়ে রাখতে পারেন, আমি শেয়ার করব, এখানে লিঙ্কটা পরে শেয়ার করে নিব। লাইক দিয়ে রাখলে হয়তো আপনি ওখান থেকে আপডেটগুলো পেতে পারবেন। আমি উইকেন্ডে অথবা যদি কোনো দিন ফ্রি থাকি, আমি ক্যারিয়ার রিলেটেড ব্যাপারে, স্পেশালি মেডিকেল সেক্টরটাকে, মানে আমার ওন সোসাইটিকে একটু হেল্প করার ব্যাপারে যতটুকু পারি আমি আসলে কাজ করে যাব। তো ইন ব্রিফ আজকে আসলে প্রথম লাইভ, সো এই জন্য কানাডার টোটাল ক্যারিয়ার রিলেটেড একটা হচ্ছে ডেমনস্ট্রেশন আমি দিলাম। আশা করি অনেকেই বেশ কয়েকটা ইনফরমেশন আপনারা পেয়েছেন, যেটা থেকে হয়তো এখন একটা মানে প্ল্যান করতে পারবেন যে কিভাবে আগানো যায়। বাই দ্য টাইম আই এম গোনা গো উইথ সাম কমেন্টস অ্যান্ড আনসার, দেখি যে কোনো কোশ্চেন আসছে কি না। কারণ আচ্ছা, এখানে বেশিরভাগই হচ্ছে কমেন্টস আসছে, বা কোশ্চেন খুব একটা দেখতে পাচ্ছি না। স্টিল নাও আই এম গোনা সার্চ এগেইন। আচ্ছা, একজন একটা প্রশ্ন করলেন সিসিপিএ নিয়ে কিছু বলেন। আচ্ছা, সিসিপিএ এগেন, আচ্ছা আমি বলছি সিসিপিএ নিয়ে, আবারও বলছি, সিসিপিএ হচ্ছে সার্টিফাইড কোর্স ইন ফ্যামিলি ফিজিশিয়ান। এটা ইউনিভার্সিটি প্রোভাইডেড হচ্ছে আপনার একটা সার্টিফিকেট কোর্স। সিসিপিএ এর ব্যাপারটা হচ্ছে, এটা আমি যে সিটিতে থাকি টরন্টোতে, টরন্টো ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য রিনোন্ড ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডের খুব নাম করা একটা ইউনিভার্সিটি, ওরা এটা প্রোভাইড করে। সিসিপিএতে আপনি যদি বাংলাদেশ থেকে ফিজিশিয়ান হয়ে আসেন, যেমন সরোয়ার ভাইয়ের কথা তো আমি এক্সাম্পল হিসেবে বলেছিলামই, আপনি ইউনিভার্সিটি অফ টরন্টোতে যাবেন, ওখানকার যে অ্যাডমিশন বিল্ডিং সেখানে যাবেন, এবং হচ্ছে সিসিপিএ কোর্সের ব্যাপারে ওখানে একজন স্টুডেন্ট কাউন্সিল থাকে, তাকে আপনি জিজ্ঞেস করতে পারবেন। যদি বাংলাদেশ থেকে কমিউনিকেট করতে চান, তাহলে ইউএফটির ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে ইমেল অ্যাড্রেস নিয়ে সিসিপিএ লিখে সার্চ দিলে আপনার সিসিপিএ কোর্সের সমস্ত ডিটেলস আসবে, ওখান থেকে হচ্ছে আপনি ইমেল করতে পারবেন। কোর্সটা হচ্ছে বেসিক্যালি 2 বছরের একটা কোর্স, থিওরিটিক্যাল থাকে এবং প্র্যাকটিক্যাল থাকে, এবং আপনার যদি মেডিকেল ব্যাকগ্রাউন্ড থাকে, অর্থাৎ ক্লিনিক্যাল সেক্টরের ব্যাকগ্রাউন্ড থাকে, দ্যাট গোনা বি হেল্পফুল ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড লট অফ থিংস। একটু কম্পিটিটিভ, বিকজ হচ্ছে এটা খুবই শর্টকাট ওয়ে টু এস্টাবলিশ ইউর ক্যারিয়ার অ্যাজ এ ক্লিনিশিয়ান। এই কারণে যেটা হয় যে সিসিপিএতে প্রচুর অ্যাপ্লিকেশন পড়ে এবং লিমিটেড সিট থাকে। বাট যদি আপনি টরন্টো থেকে বের হয়ে যান, অর্থাৎ আদার দেন দিস ইউনিভার্সিটি, ইফ ইউ আর গোয়িং টু দ্য আদার প্রভিন্সেস, তাহলে আসলে এতটা কম্পিটিটিভ হয় না। স্পেশালি ভ্যানকুভার, আলবার্টাতে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক ইন্ডিয়ান ডক্টরসরা কম্পিটিটর হিসেবে থাকেন, অনেক অন্যান্য কান্ট্রির ডক্টররা কম্পিটিটরস হিসেবে থাকে। তবে শুধুমাত্র ডাক্তাররা না, অনেক পাবলিক হেলথ প্রফেশনালও কিন্তু আপনার সিসিপিএতে অ্যাপ্লিকেশন করে ফেলে। তো টোটাল কোর্স ডিটেলসটা আপনি ওখানে পাবেন, কোর্সের যে হচ্ছে আউটলাইন, স্টাডি আউটলাইন, এবং হচ্ছে আপনার কয়টা সেমিস্টারের উপর বেসিস করে টিউশন ফি, এই জিনিসগুলো আপনি পাবেন। এবং
যে কোনো ওয়েবসাইট, কানাডার অ্যাকচুয়াল ওয়েবসাইটের লাস্টে কিন্তু .com থাকে না, .ca থাকে। তো ইউনিভার্সিটি অফ টরন্টো লিখেও যদি আপনি সার্চ দেন ওখানে ইউনিভার্সিটি অফ টরন্টো চলে আসবে, অথবা আপনি একটা লিখতে পারেন যে CCPA কোর্স অ্যাভেলেবল ইনটু দ্য ইউনিভার্সিটিস অফ কানাডা। তখন প্রত্যেকটা ইউনিভার্সিটির ইন্ডিভিজুয়াল নাম চলে আসবে যেগুলো হচ্ছে CCPA আপনাকে প্রোভাইড করছেন। তবে আবারও বলি, আপনি ইন্ডিভিজুয়ালি স্টুডেন্ট ভিসা নিয়ে CCPA এর ব্যাপারে চিন্তা করবেন না। নিউ ফাউন্ডল্যান্ডে CCPA করার সুযোগ আছে কিনা, আচ্ছা এটা আসলে অ্যাকচুয়ালি আমার জানা নাই। নিউ ফাউন্ডল্যান্ডের যে ইউনিভার্সিটি অফ নিউ ফাউন্ডল্যান্ডের CCPA কোর্সটা আছে কিনা এটা টোটালি আমার জানা নাই। আসলে খন্দকার আল ইয়াসা ভাইয়া, আপনি আসলে নিউ ফাউন্ডল্যান্ডের ব্যাপারটা মনে হয় শুনেছেন, যে আমি যেটা বলেছিলাম যে নিউ ফাউন্ডল্যান্ডে আসাটা খুব ইজি। তো আপনি ওই ইজি আসাটাতে মানে রেখেছেন যে যেহেতু যাওয়াটা খুব ইজি, সো এবং আফটার দ্য CCPA ইজি, সো টু ইজি গানা বি কম্বাইন্ড। তো আলটিমেটলি একটু তো হার্ডওয়েতে চিন্তা করতেই হবে ভাই, কারণ হচ্ছে আপনার দুইটা জিনিস আপনি অ্যাট এ টাইম পেতে যাচ্ছেন। নাম্বার ওয়ান হচ্ছে ক্যানাডাতে আসার পরে আপনার একটা ক্যারিয়ার অপরচুনিটি, অ্যাজ ওয়েল এজ ইউ আর গেটিং এ স্ট্যান্ডার্ড অফ লিভিং, হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং ডেফিনেটলি। সো একটু স্যাক্রিফাইস করতে হবে, জীবনের একটা পর্যায়ে আপনি স্যাক্রিফাইস করলে ডেফিনেটলি আউটকামটা খুবই ভালো হবে, ইনশাল্লাহ খুবই ভালো হবে, এবং আপনি নিজেই আসলে ফিল করবেন ব্যাপারটা। তো নিউ ফাউন্ডল্যান্ডে আসলে কি শুধুমাত্র CCPA না, ইভেন দো আপনি MBBS নিয়ে নিউ ফাউন্ডল্যান্ডে হচ্ছে কাজ করার সুযোগ আছে, বিকজ আমি আগেই বললাম যে এটা একটু ব্যাকওয়ার্ড প্রভিন্স এবং হচ্ছে একটা আইল্যান্ডের মতো, আইসোলেটেড প্রভিন্সের মতো। সো আচ্ছা, আসিফ আহমেদ তাকি উনি একটা প্রশ্ন করেছেন, পার্মানেন্ট রেসিডেন্সি ভিসার জন্য প্রসেসটা কি, রিকোয়ারমেন্টস কি? আচ্ছা, আসিফ আহমেদ বা তাকি আসলে পার্মানেন্ট রেসিডেন্সির রিকোয়ারমেন্টসটা হচ্ছে যে আপনি ভিসার কিছু ক্যাটাগরি আছে, যেমন এক্সপ্রেস এন্ট্রি, তারপর হচ্ছে আপনার প্রভিন্সিয়াল নমিনেশন, তারপর হচ্ছে নর্থ রুরাল রেগুলেশন প্রোগ্রাম, এরকম অনেকগুলো প্রোগ্রাম আছে। এবং পাশাপাশি আমরা জানি যে কানাডা একটু হচ্ছে রিফিউজি ফ্রেন্ডলি কান্ট্রি, অনেকেই আছেন এখানে সে রিফিউজি ক্লেম করেন, তারপর পলিটিক্যাল শেল্টারের মাধ্যমে এসে ক্লেম করেন, ক্লেম করার পরে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিটা পায়। তো আমি আমার ইউটিউব চ্যানেলে টোটাল একটা ভিডিও বানাবো হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি টাইপস অফ ভিসা, ক্যাটাগরিজ অফ ভিসা, অ্যান্ড হুইচ ভিসা গানা বি সুইটেবল ফর হুইচ টাইপস অফ পিপল। ওখানে ডক্টরদের জন্য আসলে এক্সপ্রেস এন্ট্রি যেটা, এটা এক্সপ্রেস এন্ট্রি ভিসাটা হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল একটা ভিসা, এটা হওয়ার সম্ভাবনা থাকে 95 to 96%, বিকজ এক্সপ্রেস এন্ট্রি ইন ব্রিফ আমি যদি বলি, ইট ইজ বেসিক্যালি দ্য ইনভাইটেশন বাই দ্য ফেডারেল গভর্নমেন্ট টু ইউ টু কেম ইন টু ক্যানাডা অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্ট, এটাই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য এক্সপ্রেস এন্ট্রি ভিসা হওয়ার পসিবিলিটি খুব বেশি, বাট সেক্ষেত্রে স্কোরিংয়ের একটা ব্যাপার থাকে, এটাকে CRA স্কোর বলে, অর্থাৎ হচ্ছে আপনার টোটাল এডুকেশন ক্রেডেনশিয়াল, আপনার হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সেস, আপনার হচ্ছে সব কিছু মিলিয়ে একটা স্কোরিং দেওয়া থাকে আর কি। ওই স্কোরিংয়ে আপনার যত ভালো স্কোর হবে তত আসার পসিবিলিটি থাকবে। আমি পার্মানেন্ট রেসিডেন্সির উপর একটা ভিডিও বানাবো যে কোন কোন ভিসাতে বাংলাদেশ থেকে মানুষজন অ্যাপ্লিকেশন করতে পারে। আচ্ছা, একটা কথা একটু বলে নিই, অনেকে আমাকে কোশ্চেন করেন যে আমি ব্যাপারগুলো জানি কীভাবে, মানে পার্মানেন্ট রেসিডেন্সির ব্যাপারগুলো অথবা হচ্ছে এই ব্যাপারগুলো জানি কীভাবে। আসলে আমার ওয়াইফ হচ্ছে ইমিগ্রেশন কনসালটেন্ট, এই কারণে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সির অনেক খুঁটিনাটি ব্যাপারই হচ্ছে আমি জানি। তো আমি এইটা নিয়ে ওর সাথে এখন হচ্ছে আমার মানে টুকটাক ইনফরমেশন আমি কথাবার্তা বলে হচ্ছে জাস্ট একটু গুছাচ্ছি। ভেরি সুন আই এম গোনা আপলোডেড এ ভিডিও অন দ্য পার্মানেন্ট রেসিডেন্সি। সো ইনশাল্লাহ আপনারা যদি ওই ইউটিউবে ম্যাপল লিফ নামে হচ্ছে আমার চ্যানেলটা, আমি এখানে হয়তো লিঙ্কটা একসময় শেয়ার করে দিব, আপনারা ইউটিউব ভিডিওগুলো দেখলে ওখান থেকে বুঝতে পারবেন যে অ্যাজ এ ডক্টর, জি আমার ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে ম্যাপল লিফ কানাডা। আমি মেডিকেল পরিবারে ডেফিনেটলি হচ্ছে এটা শেয়ার করব। ধন্যবাদ। আসলে আমি একটা প্রশ্নের উত্তর দিলাম। আচ্ছা, এবার আরেকটা প্রশ্নতে চলে যাই, সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ফর এ পিআর ভিসা আফটার MBBS রিকোয়ারমেন্টস প্লিজ। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম আর কি, সেই কথাটাই বলছিলাম যে আমি এখন আসলে এটা একটু লম্বা ডিসকাশন। সো আমি সবগুলাই বলবো, এক্সপ্রেস এন্ট্রি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য, তারপরে প্রভিন্সিয়াল নমিনেশনে কীভাবে আসতে পারেন, সবগুলোই আমি বলবো। শুধুমাত্র আজকের ভিডিওটাতে আসলে এগুলো আমি কভার করা আমার পক্ষে একটু কষ্ট হয়ে যাবে, বেসিক্যালি যে প্রত্যেকটা সেক্টরে একটু লম্বা, আপনাকে অনেক খুঁটিনাটি কয়েকটা বিষয় আমি বলবো, যে বিষয়গুলোর উপর বেসিস করে আপনি হয়তো একটা হোপ পাবেন। একটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে যে আপনারা বাসায় যেহেতু আছেন, অনেকে লকডাউনের কারণে হোক, প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে হোক, যদিও বাংলাদেশে ওরকম কোনো কিছু নাই এখন আর, তারপরে যেহেতু বাসায় আছেন, আপনি অবসর সময়টা একটু ঘাটাঘাটি করেন এই ব্যাপারগুলো নিয়ে, আপনারও একটু নলেজ আপডেট হবে। কোনো ওয়েবসাইট আপনাকে হচ্ছে 100% একটা স্যাটিসফ্যাকশন দিতে পারবে না রিগার্ডিং দ্য ইনফরমেশন অফ রিকোয়ারমেন্টস অফ পার্মানেন্ট রেসিডেন্সি ইন ক্যানাডা, বাট
হোয়াট অ্যাকচুয়ালি গানা বি হ্যাপেন, লাইক আপনি কিছুটা হলেও আগাতে পারবেন, কিছুটা হলেও জানতে পারবেন। এক্সপ্রেস এন্ট্রির কথা যেটা বললাম, মনিরুজ্জামান মনির জানতে চেয়েছেন এক্সপ্রেস এন্ট্রি হোয়াট শুড আই ডু। ওকে মনিরুজ্জামান মনি, এক্সপ্রেস এন্ট্রি আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে নাম্বার 1, টেক দ্য প্রিপারেশন ফর দ্য IELTS, ECA করে ফেলতে পারেন, অর্থাৎ হচ্ছে এডুকেশনাল ক্রেডেনশিয়াল করে ফেলতে পারেন, এবং আপনার জব এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটগুলো এবং আপনার অরিজিনাল সার্টিফিকেটের কপিগুলো তৈরি করে রেডি করেন, এবং IRCC নামে কানাডার যে ইমিগ্রেশন এবং রিফিউজির যে অ্যাকুরেট ওয়েবসাইট, ওখানে CRS স্কোর নামে হচ্ছে একটা স্কোর ক্যালকুলেটর আছে, ওখানে গিয়ে আপনি প্রত্যেকটা জিনিস সাবমিট করে আপনার স্কোরটা দেখে নিতে পারেন। প্রিলিমিনারি ইউ ক্যান গেট রেডি ফর দ্যাট ওয়ান। দেন আমি যখন ভিডিওটা বলবো তখন আমি প্রসিডিউর বলে দিব, অর্থাৎ আমার ম্যাপল লিফে যখন হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করবো এক্সপ্রেস এন্ট্রি নিয়ে, ওখানে আমি প্রসিডিউর বলে দিব হাউ টু অ্যাপ্লাই। আপনি যদি ফলো করে থাকেন বা করবেন যদি আমার চ্যানেলকে, তখন আপনি এখান থেকে আপডেট পাবেন। আমার আসলে ইউটিউব চ্যানেল ওপেন করার পিছনে মেইন পারপাসই হচ্ছে টু হেল্প দ্য মেডিকেল সোসাইটি, বাট যেহেতু আত্মীয় স্বজনের মধ্যে অনেক নন মেডিকেল পার্সন আছেন এবং আমার ওয়াইফ নিজেও নন মেডিকেল, সে যেহেতু ইমিগ্রেশন কনসালটেন্ট, দ্যাটস ওয়াই আই উইল গেট এ চান্স টু টক অ্যাবাউট সামথিং regarding the career opportunities into the non-medical people and how to came into Canada. আচ্ছা, মেডিকেল পরিবারে আবার লাইভ সেশন করলে অনেক ভালো হয় ইনশাল্লাহ। আসলে সত্যি কথা বলতে গেলে মেডিকেল পরিবারের ব্যাপারে যদি আমি আসলে বলতে চাই, আমি গত সপ্তাহে হচ্ছে আমাকে মানে এই গ্রুপটাতে কানেক্টেড করা হয়, আমার এক জুনিয়র ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের এক জুনিয়র আমাকে কানেক্ট করে দেয়, এবং এরপর আমি আসলে গ্রুপটা একটু ফলো করলাম এবং আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। বাংলাদেশের এখনকার জেনারেশনের মেডিকেল স্টুডেন্টরা এত আপডেটেড, এত ইন্টেলিজেন্ট, আই কুডন্ট ইভেন ইমাজিন। আমি আসলে বেসিক্যালি এখানকার ট্যালেন্ট হান্ট এবং বেশ কয়েকটা প্রতিযোগিতার কয়েকটা কন্টেন্ট দেখলাম, এবং ছেলেমেয়েরা আসলে এখন এত আপডেটেড, আলহামদুলিল্লাহ, ওরা এত ইন্টেলিজেন্ট প্রত্যেকটা সেক্টরে। মানে যার গান শুনি তার গানই ভাল লাগে, আবার এমনকি কোরআন রিসাইটেশন শুনলাম একজন দুইজনের, দেখলাম যে মানে ওরাও অসাধারণ। তো আমি ইট ওয়াজ বিয়ন্ড মাই ইমাজিনেশন যে বাংলাদেশের ছেলেমেয়েরা, বিশেষ করে মেডিকেল সেক্টর ছেলেমেয়েরা, আমরা তো সেই মানে কালশিটে পড়ে যাওয়া সাদা অ্যাপ্রন পরে মানে কলেজ যেতাম আর আসতাম, অন টপ অফ দ্যাট হয়তো একটু দুষ্টামি করতাম, এর বাইরে তো আসলে কিছু ছিল না। আর মেডিকেল সেক্টরে তো আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখানোর খুব একটা অপশানও থাকে না, কিন্তু এত কিছুর পরেও যে এদের যে এত সুন্দর প্রতিভা আছে এখন, এটা আমাকে মানে রিয়েলি মানে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাবাউট দ্যাট ওয়ান। এবং আমি মেডিকেল পরিবারের প্রত্যেকটা মেম্বারকে আন্তরিকভাবে মানে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আচ্ছা, CRS স্কোর কত হলে এক্সপ্রেস এন্ট্রিতে চান্স পাওয়া যেতে পারে? বেসিক্যালি CRS স্কোর মোর দেন 600 ইজ ভেরি নাইস, তো অলমোস্ট অ্যাবাউট দ্য কনফার্মেশন যে আপনি হয়তো ভিসা পেতে পারেন। তবে CRS স্কোর যত বেশি হবে আপনার জন্য হচ্ছে তত বেশি পরিমাণে পসিবিলিটি থাকবে হচ্ছে কানাডাতে চান্স নেওয়ার ব্যাপারে। আবারও বলি যে ইমিগ্রেশন নিয়ে আপনি কানাডাতে আসার জন্য সবচেয়ে বেস্ট প্রোগ্রাম এক্সপ্রেস এন্ট্রি, এছাড়াও কিন্তু অনেক অপশন আছে। PNP নামে যে প্রোগ্রামটার কথা বললাম, অর্থাৎ প্রভিন্সিয়াল নমিনেশন নিয়ে আপনি খুব সহজে কিন্তু কানাডাতে আসতে পারবেন। এখন ইমিগ্রেশন রিলেটেড ভিডিওটা আমি দিব। প্রথম কথা হচ্ছে, কানাডাতে মেডিকেল সেক্টরে স্টুডেন্টদের জন্য ক্যারিয়ার অপরচুনিটি হিউজ, শুধুমাত্র প্রি ক্লিনিক্যাল সাবজেক্টে অথবা থিওরিটিক্যাল সাবজেক্টেই অসাধারণ হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিস আছে, রিসার্চ ফিল্ডে হিউজ ক্যারিয়ার অপরচুনিটি। আর যারা ক্লিনিক্যালে যেতে চায় তাদের জন্য রাস্তাটা একটু কঠিন, বাট ইট ডাজন্ট মিন দ্যাট ইম্পসিবল। তো আপনি ক্যারিয়ার করতে গেলে আপনার ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকবে, আপনার সার্ভাইভাল একটা ব্যাপার থাকবে, আপনার পার্সোনাল একটা লাইফ থাকবে। সো সব কিছু মেনটেন করতে গেলে আপনি যদি স্টুডেন্ট ভিসা আসেন, ইট গানা বি হার্ড। সো ইটস বেটার টু কাম ইন টু ক্যানাডা অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেনশিপ নিয়ে আসাটা হচ্ছে বেটার। এজন্যই সিটিজেনশিপের ব্যাপারটা নিয়ে আমি হচ্ছে পরবর্তীতে আমার ব্যক্তিগত ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে কন্টিনিউয়াস বেসিসে ভিডিও দিতে থাকবো, যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করবো আপনাদেরকে যেন আপনারা আসতে পারেন। এবং গোয়িং ফরওয়ার্ড যত বেশি একটা হোপফুল কথা আসলে না বললেই না, বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে প্যান্ডেমিক সিচুয়েশনে যখন হচ্ছে কানাডাতে প্যান্ডেমিক সিচুয়েশনটা শুরু হলো কোভিডের ক্ষেত্রে, তখন গভর্নমেন্ট একটা মানে অপশান দিয়েছিলেন, সেটা হচ্ছে টেম্পোরারি লাইসেন্সিং। ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েটদেরকে অলমোস্ট 1 মাসের জন্য টু ওয়ার্ক ইন টু দ্য ডিফারেন্ট হসপিটাল টু ফাইট এগেনস্ট কোভিড, ওরা একটা টেম্পোরারি লাইসেন্সিংয়ের একটা অপশান দিয়েছিলেন, এবং অনেক বাংলাদেশি ডাক্তার, ইন্ডিয়ান ডাক্তার অনেকেই কিন্তু টেম্পোরারি লাইসেন্সিংয়ের অপশানটা নিয়েছেন। সো তাদের ক্ষেত্রে যেটা হইলো সেটা হচ্ছে দে আর অ্যাকচুয়ালি ওয়ান স্টেপ এহেড টু গেট দ্য অ্যাকচুয়াল লাইসেন্সিং আফটার কমপ্লিশন অফ ডক্টরস অফ মেডিসিন অর
ফ্যামিলি ফিজিশিয়ান প্রোগ্রাম শেষ করার পরে ওরা হচ্ছে লাইসেন্সিংয়ের জন্য আসলে একটু আগায় গেল, বিকজ কোভিড সিচুয়েশনে ওরা অলরেডি টেম্পোরারি লাইসেন্সিং পেয়েছিল। কিন্তু এই কনসেপ্টটা থেকে কানাডাতে আসলে একটা মানে রিভলিউশনারি ফ্যাক্ট ইজ গোনা বি স্টার্টেড সুন। সেটা হচ্ছে যে বেশ কিছু কমিউনিটি অর্গানাইজেশন, এর মধ্যে স্পেশালি বাংলাদেশের একটা কমিউনিটি অর্গানাইজেশনের কথা না বললেই না, এটার নাম হচ্ছে ভিশন ইনফিনিটি হেলথ ফাউন্ডেশন, যারা হচ্ছে কমিউনিটি বেসড রুরাল হেলথ সার্ভিসটা যেন সবার মোটামুটি অ্যাক্সেসেবল থাকে সবার মধ্যে, এবং এক্সট্রা কিছু সার্ভিস থাকে এইটার উপর বেসিস করে। এটা বেসিক্যালি বাংলাদেশি মানুষ যারা এখানে কানাডাতে ডাক্তার তাদের দ্বারাই হচ্ছে এটা মানে ক্রিয়েট হওয়া। এরা ভেরি সুন গোনা বি টক টু দ্য হেলথ মিনিস্টার, প্রভিন্সিয়াল এবং হচ্ছে ফেডারেল হেলথ মিনিস্টারের সাথে কথা বলবে, পাশাপাশি হচ্ছে আপনার এখানকার যে প্রভিন্সিয়াল যে মেম্বার অফ পার্লামেন্ট থাকে তাদের সাথে কথা বলবে যে হাউ ইট গানা বি মোর ইজিয়ার টু বি এ ক্লিনিশিয়ান ইন কানাডা অ্যাজ এ বাংলাদেশি ডক্টর। এবং আমাকে পার্সোনালি ওই প্রোগ্রামটাতে ওরা ইনভাইটও করেছে। তানভীর কোহিন নামে এক বড় ভাই, উনি হচ্ছে ওটার চেয়ারম্যান, উনি আমাকে বললো যে তুমি থাকবা। তো আমিও আমারও ইচ্ছা আছে থাকার। আসলে অপশানটা যদি ওনাদের সাথে কথা বলার পরে, কানাডার গভর্নমেন্ট কিন্তু খুব কোঅপারেটিভ, সব কিছুতেই খুব কোঅপারেটিভ। তো ওনাদের সাথে কথা বলার পরে, প্রস্তাবনার পরে এমনও হতে পারে যে এখন যে প্রসিডিউরগুলো আমি বললাম এটা তো কঠিন, বাট গোয়িং ফরওয়ার্ড ইট কুড বি ইজি। আপনি কানাডাতে আসার পরে ক্লিনিশিয়ান হওয়ার অপশানগুলো কিন্তু ইনশাল্লাহ ইজি হবে। তো সব কিছুতে আসলে একটু পজিটিভ মাইন্ডেড থাকাটা বেটার, এবং একটু পজিটিভ থিঙ্কিং থাকলে ভালো হয়। আসিফ আহমেদ তাকি আবারও প্রশ্ন করেছে, ইজ ইট পসিবল টু কেম ইন টু ক্যানাডা জাস্ট আফটার মাই ইন্টার্নশিপ অফ মাই এমবিবিএস? ইয়া, ইটস পসিবল টু কেম ইন টু ক্যানাডা জাস্ট কমপ্লিশন অফ ইউর ইন্টার্নশিপ, ইভেন দো ইউ ক্যান কেম ইন টু ক্যানাডা বিফোর ইউ কমপ্লিশন অফ ইউর ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ ছাড়াও আপনি মানে কানাডাতে চলে আসতে পারেন। দেখেন, পার্মানেন্ট রেসিডেন্সি, বারবার বলি, পার্মানেন্ট রেসিডেন্সি বা হচ্ছে সিটিজেনশিপ এই জিনিসটা নিয়ে আপনি যখন কানাডায় আসবেন, আজকে পর্যন্ত এমন ঘটনা হয়ই নাই যে কেউ কানাডাতে আসছে এবং এরপরে বাংলাদেশে ব্যাক করছে। ইটস নেভার গোনা হ্যাপেন, এটা হবে না। প্রথম 6 মাস যেহেতু নতুন একটা দেশ থেকে আরেকটা নতুন দেশে চলে আসলেন আপনি, আপনার খারাপ লাগবে, দেশের জন্য খারাপ লাগবে, হোম সিকনেস কাজ করবে, বন্ধু বান্ধবের জন্য খারাপ লাগবে, এনভায়রনমেন্টের জন্য খারাপ লাগবে। জাস্ট আফটার 6 মান্থ ইউ উইল ফাইন্ড দ্য ডিফারেন্স ইন বিটুইন বাংলাদেশ অ্যান্ড কানাডা। এবং এরপরে আজকে পর্যন্ত বললাম তো যে আজকে পর্যন্ত কানাডাতে একজন ইমিগ্রেন্ট হয়ে আসছে এবং চলে গেছে, এটা নেই। তো আপনার যদি বাংলাদেশে প্র্যাকটিস করার ইচ্ছে না থাকে, জাস্ট ইউ কমপ্লিশন আফটার কমপ্লিশন অফ ইউর এমবিবিএস ইউ ক্যান কাম উইদাউট কমপ্লিট ইউর ইন্টার্নশিপ। ইন্টার্নশিপটা তো আমাদের বেসিক্যালি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সেটার জন্য দরকার হয়। সো ইটস টোটালি আপ টু ইউ, আপনি যে কোনো সময় আসতে পারেন, ইভেন আপনি পড়ার মাঝখানেও চলে আসতে পারবেন। এটা টোটালি আপ টু ইউ, এবং হচ্ছে প্রসিডিউরটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কোন ভিসাতে অ্যাপ্লিকেশন করছেন, কীভাবে আসতে চাচ্ছেন সেটার উপর। উড ইউ প্লিজ টেল অ্যাবাউট ইউর জার্নি টু কানাডা? Sadia Nazneen Meme asked me a question, would you please tell about your journey to Canada? আচ্ছা, সাদিয়া নাজনীন মিম, আমার জার্নিটা আসলে আমার ব্যাপারটা হচ্ছে যে আমি একটা বেসরকারি মেডিকেল কলেজ, উত্তরাতে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, এটা এখন জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হসপিটাল নামে পরিচিত, ওইটা থেকে হচ্ছে ওটার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আই ওয়াজ টু লাকি যে আমার টিচাররা আমাকে অত্যন্ত আদর করতেন এবং আমি তাদের খুব কাছাকাছি যেতে পেরেছিলাম। এনিওয়ে, ওখান থেকে এমবিবিএস কমপ্লিট করি এবং এটা 2010-এ আফটার কমপ্লিশন অফ মাই এমবিবিএস আই এন্টার ইনটু দ্য বাংলাদেশ সিভিল সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিসে ঢুকে যাই, কাজ করতে থাকি। বাট একটু প্রি প্ল্যান ছিল। 2013-এ আমি প্রথম একবার কানাডা আসি পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে, এবং হচ্ছে আমার ওয়াইফকে এখানে রেখে যাই এবং আমি আবার চলে যাই বাংলাদেশে। আই কন্টিনিউ উইথ মাই গভর্নমেন্ট সার্ভিস এগেইন। এরপর আবার আসি, আবার চলে যাই, জাস্ট হচ্ছে একটা কিপ ইন টাচের মতো করে। তো প্ল্যানটা ছিল 2009 থেকে আমি 2010-এ হচ্ছে এমবিবিএস কমপ্লিট করি। বাট বিফোর আই কমপ্লিশন অফ এমবিবিএস আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট, নট ফর মাই সেলফ, যে আমি চিন্তা করতাম যে আমার বাচ্চা কাচ্চারা হচ্ছে মানে ওদেরকে আসলে এই দেশে কোনো কিছু করব না, মানে বাংলাদেশে ওদের ফিউচার অথবা এডুকেশন এই ব্যাপারগুলো করব না। তো কানাডা ওয়াজ মাই ফার্স্ট চয়েস। আমার বড় বোন হচ্ছে ওকভিল নামে একটা সিটিতে থাকে, আর আমার ওয়াইফের টোটাল ফ্যামিলি কানাডাতে। তো আলটিমেটলি আগে থেকে একটু জানতাম কানাডার এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে সব কিছু মিলিয়ে, তো একটা আগ্রহ ছিল যে আমি কানাডাতে আসবো। তো 2009 থেকে প্রসিডিউরটা শুরু হয়। 13-এ গিয়ে প্রথম ওয়াইফ সহ আসি, ওকে রেখে আমি আবার চলে যাই। এরপর আমি আসা যাওয়ার মধ্যে ছিলাম। বাই দ্য টাইম হচ্ছে 16-এ যখন আমার ওই মিসঅ্যাপটা হলো, তখন আমি হচ্ছে ফাইনালি ডিসিশন নিই যে আইল গো ওভার দেয়ার অ্যান্ড আইল ডু সামথিং লাইক স্টাডি। আর পোস্ট গ্র্যাজুয়েশনের আমাদের দেশের যে জার্নিটা, সরকারি চাকরিতে ঢোকার পরে আমার কাছে মনে হলো যে এটা আমার জন্য আরও বেশি পরিমাণে কমপ্লিকেটেড হয়ে গেছে। অর্থাৎ মেডিকেল অফিসার হিসেবে কাজ করা, তারপরে হচ্ছে ডেপুটেশন নেওয়া বা চান্স পাওয়া, পড়াশোনা করা কাজ করে, এবং
কমপ্লিট করার পরেও আসলে প্রমোশন কতটুকু পাবো এটা নিয়েও আসলে মানে ছিলাম, খুব কনফিউজ ছিলাম। সো একটা সময় পরে আসলে আমি গিভ আপ করি যে বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েশন সিস্টেম যেটা অর্থাৎ এফসিপিএস এমডি ওগুলো তো ট্রাই করবো না, এরকম একটা মানে মেন্টালিটি চলে আসে যে আই এম নট গোনা ট্রাই ফর দ্যাট ওয়ান। দেন ফাইনালি 16-এ হচ্ছে কানাডাতে চলে আসি টু ডু সামথিং। টোটাল জার্নিটা বলতে গেলে, টোটাল অ্যাপ্লিকেশন প্রসিডিউর বলতে গেলে ইট গোনা টেক্স হিউজ টাইম। সো আপাতত ইন ব্রিফ বললাম আর কি, মানে আগে থেকেই প্ল্যান ছিল। নাজমুল হুদা হৃদয়, ক্যান আই টেক মাই প্যারেন্টস উইথ মি? ইয়া, ইউ ক্যান টেক ইউর প্যারেন্টস উইথ ইউ। এইটা আসলে খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পলও আছে। সেটা হচ্ছে যে আমার ভাগ্নের কথা, যার কথা বলছিলাম, যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভ্যানকুভার ইউনিভার্সিটিতে পড়ছে এবং ওর আইএলটিএস স্কোর ছিল হচ্ছে 8.5। ও আসার উইদিন 6 মান্থের মধ্যে ওর বাবা মা কিন্তু এখানে চলে আসছে। তো ব্যাপারটা হচ্ছে যে ও আসার পরে ওর আউটস্ট্যান্ডিং রেজাল্ট ছিল যদিও, তো ও 6 মাস পরে বললো যে আই এম গোনা নট কন্টিনিউ দ্য কোর্স। তো ভার্সিটি ওকে জিজ্ঞেস করলো যে ওয়াই, তখন বললো যে আমি খুব হোমসিকার এবং আমার মায়ের জন্য বাবার জন্য খুব খারাপ লাগে এবং মানে আই এম নট ফিলিং ওয়েল এবং এনভায়রনমেন্টের সাথে হচ্ছে আমি করতে পারছি না। দেন ভার্সিটি হেল্পস হিম। তারপরে আপা আসলেন, দুলাভাই আসলেন, আসার পরে যেটা হইলো সেটা হচ্ছে ওনারা পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবেই চলে আসলেন ওখান থেকে অ্যাপ্লিকেশন করে, এবং আসার পরে আপা আবার হচ্ছে তার ছেলেকে স্পন্সর করলো, না হচ্ছে আমার ভাগ্নে সহ পার্মানেন্ট রেসিডেন্ট না, বলতে পারেন যে টোটাল ফ্যামিলিটাই এখন মানে কানাডা সিটিজেন। অ্যাবসলিউটলি গর্জিয়াস লাইফ ইন কানাডা। অ্যাকচুয়ালি নট মানে গর্জিয়াস না, বাট সেফ লাইফ ইন কানাডা। আমি আসলে গর্জিয়াস বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি হচ্ছে যে কানাডাতে খুব সুন্দর একটা সিভিল সোসাইটিতে আপনি বসবাস করবেন অ্যাজ এ হিউম্যান। আপনি যে একটা মানুষ, আপনার যে মানে কোথাও কোনো অমর্যাদা হবে না, ডিসঅনার হবে না, ডিগনিটির কোনো সমস্যা হবে না, এবং এভরিবডি ক্যান টেক কেয়ার অফ ইউ, স্পেশালি গভর্নমেন্ট আপনার টেক কেয়ার করে। এটা হচ্ছে খুব ভাবতে খুব ভালো লাগে যে আমি যখন খুব হেল্পলেস, যখন কোথাও যাওয়ার জায়গা থাকে না, তখন যখন গভর্নমেন্ট লেভেলের কেউ, যখন আমি জানতেছি যে আই হ্যাভ এ ব্যাকআপ, এই ব্যাপারটা আসলে খুব শান্তি দেয় কানাডাতে। আচ্ছা, অনেকের প্রশ্নের হয়তো অনেক উত্তর আমি দিতে পারি নাই, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি আসলে কমেন্ট এখন দেখতেও পাচ্ছি না, 241 কমেন্টস চলে আসছে এখানে। সো সবগুলো স্ক্রল করে আমার পক্ষে দেখা একটু টাফ, কিন্তু আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, মেডিকেল পরিবারের সবার জন্য দোয়া থাকলো। যদি কেউ কানাডাতে আসতে চান, পার্সোনালি যদি আমার সাথে কমিউনিকেট করেন, আমার তরফ থেকে আমি যতটুকু জানি আমি হেল্প করার চেষ্টা করব। এটা গত প্রায় 3-4 বছর ধরেই সবাই কম বেশি আমার সাথে যারাই যোগাযোগ করেছে, কেউ বলতে পারবে না যে আমি তার ফোন মানে রিসিভ করি নাই, অথবা হচ্ছে তাকে কল ব্যাক করি নাই, অথবা হচ্ছে আলোচনা করি নাই ব্যাপারগুলো। তো সত্যি মেডিকেল পরিবারের সাথে থাকতে পেরে খুবই আনন্দিত বোধ করছি, এবং আশা করি যে আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনাদেরকে হেল্প করবে। কারণ আমি ওখানে ভাগ করেই বলবো, মেডিকেল সোসাইটির জন্য, নন মেডিকেল সোসাইটির জন্য, মানে প্রত্যেকটা গাইডলাইন আমি ডেফিনেটলি ভাগ করেই বলবো। এবং স্পেশাল যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে যে যখন একটু লকডাউন ওপেন হয়ে যাবে, অলমোস্ট হয়েই গেছে, বাট এখনও ইনস্টিটিউশনগুলো ওপেন করে নাই, আর এখন তো সামার ভ্যাকেশন চলছে, আমি বিভিন্ন ইনস্টিটিউশনে যাব, পার্সোনালি বিভিন্ন ক্যাম্পাসে যাব, এবং গিয়ে হচ্ছে ক্যাম্পাসটা দেখানোর চেষ্টা করব, ডিসক্রাইব করব কী কী ফ্যাসিলিটিস এবং কী কী ফ্যাকাল্টিস ওখানে আছে, আপনি কিভাবে আসতে পারেন, এবং আমি লিঙ্কও দিয়ে দিব আমার ইউটিউবের ভিডিওগুলোতে যে আপনি কিভাবে কমিউনিকেট করতে পারেন উইথ দ্যাট স্পেসিফিক ইউনিভার্সিটি অর কলেজেস। আচ্ছা, এখানে ফারিয়া তাসনিম মুমু বলল, ওয়ান অফ আওয়ার কানাডা সেটেল সিনিয়র সেড মি দ্যাট ইটস ডিফিকাল্ট টু গেট রেসিডেন্সি ইন কানাডা, ইজ দ্যাট ট্রু ভাইয়া? মাই ব্রাদার ইজ ডুইং এমএসসি ইন কানাডা, হোয়াট আই শুড ডু আফটার ইন্টার। হ্যাঁ, ফারিয়া তাসনিম মোমো, আপনার কথা সত্যি, কানাডাতে হচ্ছে রেসিডেন্সিতে চান্স পাওয়া, রেসিডেন্সি করা কঠিন। কিন্তু আমি ওই যে প্রথমেই একটা কথা বলেছিলাম যে বাংলাদেশেই কি খুব সহজ? আপনি হচ্ছে অনারারি ট্রেনিংয়ের পাশাপাশি এমডির জন্য, যদি বাংলাদেশের এমডির জন্য যদি আপনি প্রিপারেশন নেন, আপনি 2-3বার পরীক্ষা দেওয়ার পরে গিয়ে হয়তো চান্স পেলেন, চান্স পাওয়ার পরে কমপ্লিট করলেন ট্রেনিং কমপ্লিট করার পরে পরীক্ষা দিলেন, কিন্তু আপনি জানেন না যে আপনি পাস করবেন কিনা। আসলে সহজ কোথাও না, মেডিকেল সেক্টরটা সহজ কোথাও না, বাট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ওয়ে। আরেকটা কথা যেটা আমি বললাম যে টরেন্টোতে প্লাস হচ্ছে অন্যান্য প্রভিন্সে অনেক রিনাউন্ড বাংলাদেশি ডক্টর আছেন যারা এমডি কমপ্লিট করে, তারপর হচ্ছে সিসিএফপি, এটা হচ্ছে সার্টিফাইড কোর্স ইন ফ্যামিলি ফিজিশিয়ান, এই কোর্স করে তারা ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে প্র্যাকটিস করছেন, অনেকে স্পেশালিস্ট হয়ে গেছেন। আমি পার্সোনালি চিনি একজন অ্যানেস্থেশিয়াতে, মানে ক্যানাডাতে রিনাউন্ড একজন বাংলাদেশি ডক্টর, অ্যানেস্থেশিওলজিস্ট। সো মানুষ তো করছে, সো উই হ্যাভ টু থিঙ্ক লাইক পজিটিভলি, ইফ হি অর শি ক্যান, ডেফিনেটলি আই ক্যান।
সেকেন্ড হচ্ছে যে ব্যাপারটা যে আমার যদি ক্লিনিশিয়ান হওয়ার ইচ্ছে থাকে তাহলে একটু দূরের প্রভিন্সগুলোতে, অর্থাৎ নট অনলি অন্টারিও যেগুলো ওয়েল ডেভেলপ প্রভিন্স সেগুলোতে আমি ট্রাই করবো না, বাট একটু বাইরের প্রভিন্সগুলোতে যদি আমি ট্রাই করি ডেফিনেটলি হবে না যে তা না। সব কিছুই কঠিন, আসলে সহজ বলে তো কিছু নাই, মানুষের লাইফটাই আসলে কঠিন। আমরা ডাক্তারদের লাইফটা তো আরও বেশি কঠিন। আমরা অন্যান্যদের চাইতে আমাদের গ্র্যাজুয়েশন টাইম বেশি, ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে যে জবটা পাই নট এনাফ মানি, ফ্যামিলি রেসপন্সিবিলিটি থাকে, সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, যেগুলো কোনোটাই আমরা আসলে পালন করতে পারি না। তারপরে যেটা করি আমরা আমাদের পার্সোনাল লাইফকে অনেক ডিপ্রাইভ করি, বিকজ ক্যারিয়ারের কারণে, পড়াশোনার কারণে ব্যক্তিগত জীবনটাকেও কিন্তু আমরা আসলে খুব বেশি পরিমাণে একটা এনজয় করতে পারি না। সো আলটিমেটলি আমাদের ডাক্তারদের লাইফটাই কঠিন। অন টপ অফ দ্যাট যেটা হয়, একদম একটা সোসাইটির টপ টু বটম প্রত্যেকটা মানুষই আমাদের এগেনস্টে। একটা সাংবাদিক বলেন সে আমার এগেনস্টে, একটা সাধারণ মানুষ বলেন সে আমার এগেনস্টে, একটা ক্লিনিকের মালিক, নন মেডিকেল পার্সন বা ব্যবসায়ী যারা তারা আমাদের এগেনস্টে। ইভেন দো আমাদের ওন সোসাইটির মানুষও অনেক সময় আমাদেরকে ডিসকারেজ করা বা ডিসঅনার করা সেগুলো করে থাকে। এত ড্রব্যাক নিয়ে একটা ডাক্তারকে তার ক্যারিয়ার করতে হয়, তাহলে সেইটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, ইজ ইট মোর হার্ড ইন ক্যানাডা? আর আপনার ভাই যেটা বললেন যে এমএসসি করছেন, ডেফিনেটলি হি ইজ ডুইং এ বেটার থিং হিয়ার আদার দেন বিং এ ক্লিনিশিয়ান। উনি প্রি ক্লিনিক্যাল সাইডে চলে গেছেন, সো তার জন্য ক্যারিয়ার অপশানটা আর একটু ইজি হয়ে গেল। এবং আফটার কমপ্লিশন দ্যাট ওয়ান যখন উনি জব করবেন ডেফিনেটলি অনেক কিছুই হবে। তো আপনি যেটা করতে পারেন ফারিয়া তাসনিম মুমু, আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলে, এবং সিনিয়র বাদ দিলাম, আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলে আপনি কানাডাতে মুভ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ অন বিহাফ অফ মেডিকেল পরিবার। ফয়সাল ফাহিম, আপনাকেও ধন্যবাদ আসলে আমাকে মেডিকেল পরিবারে আমন্ত্রণ জানানোর জন্য।